হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। স্যার, কাজ করাবেন? আমার অনেক টাকার প্রয়োজন, প্লিজ আসেন। এক রাতের জন্য আপনি খুশি হয়ে যা দিবেন তাই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আদনান। তখনই মেয়েলি কণ্ঠ শুনে পিছন ফিরে তাকালো। মেয়েটা তাকানো দেখে আবার বলল, স্যার যাবেন? আমার বাবা খুব অসুস্থ, আমার অনেক টাকার প্রয়োজন। আদনান নিজের রাগ কন্ট্রোল করে বলল, আমাকে দেখে কি মনে হয় তোমার? স্যার বিশ্বাস করুন, আমি আজ প্রথম এসেছি, আর আপনিই হবেন আমার প্রথম কাস্টমার। আমার সামনে থেকে যাও, এমনিতেই মেজাজ গরম হয়ে আছে। আদনান মেয়েটার দিকে না তাকিয়ে আবার হাঁটা শুরু করে। কিছুক্ষণ আগে গাড়ির গ্যাস শেষ হয়ে যাওয়াতে গাড়ি সেখানেই রেখে পায়ে হেঁটে বাসে যাচ্ছে আদনান। আর রাস্তায় এই মেয়ের সাথে দেখা। আদনান নিজ গতিতে হেঁটে যাচ্ছে, সে খেয়াল করেনি মেয়েটা যে এখনো তার পিছনে পড়ে আছে। হঠাৎ করে একটা শব্দ ভেসে আসে আদনানের কানে। সাথে সাথে পিছনে ঘুরতে এসে দেখতে পাই কয়েকটি ছেলে মিলে মেয়েটার সাথে খারাপ ব্যবহার করছে আর মেয়েটাকে কোথাও নিয়ে যাওয়ার জন্য টানা হেঁচড়া করছে। আদনান এবার এগিয়ে যেতেই ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। ধন্যবাদ স্যার। ধন্যবাদ দেওয়ার কিছু হয়নি, বাসায় চলে যাও, রাত অনেক হয়েছে। কিন্তু কিন্তু কি? আমার বাবার চিকিৎসার টাকা না নিয়ে গেলে তো আমার বাবার চিকিৎসা হবে না। আমার বাবা ছাড়া এই দুনিয়ায় আমার তো আর কেউ নেই। এই কথা বলে মেয়েটা কান্না করতে শুরু করে। আদনান এবার মেয়েটার দিকে ভালো করে তাকায়। মেয়েটার মুখে হিজাব তাকায়, মুখ দেখা যাচ্ছে না, পরনে কালো বোরকা। কোন হাসপাতালে আছে তোমার বাবা? মেয়েটা হাসপাতালের নাম বলল। হাসপাতালের নাম শুনে আদনান একটা রহস্যময়ী হাসি দিল আর বলল, কত নাম্বার কেবিনে আছে তোমার বাবা? 310 নাম্বার কেবিন। ঠিক আছে, তুমি এখন বাসায় চলে যাও, আর টাকা নিয়ে চিন্তা করতে হবে না, তোমার বাবার চিকিৎসা হবে। কিভাবে হবে? এত কিছু তোমার না জানলেও চলবে, তুমি এখন বাসায় যাও। এক রাতে আমি একা কিভাবে বাসায় যাব? আদনান দাঁতে দাঁত চেপে নিজেকে কন্ট্রোল করে বলল। একা বের হতে পারছো আর এখন যেতে পারবে না? আজব মেয়ে তো। মেয়েটা মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করে। মেয়েদের কান্না আদনানের অসহ্য লাগে, তাই আদনান একটা ধমক দিয়ে মেয়েটাকে থামিয়ে দেয়। আদনানের ধমকে মেয়েটা কেঁপে ওঠে। আজাইরা কান্নাকাটি করতে হবে না, তোমার বাসা কোথায়? মেয়েটা নিজের ঠিকানা বলল। ঠিক আছে, আমার বাসা ওইদিকে। এবার দুজনে হাঁটতে শুরু করে। দুজনেই নিশ্চুপ। নীরবতা ভেঙে মেয়েটা বলল, স্যার, আমার নাম আদিবা রহমান। এই কথা বলে আদিবা আদনানের দিকে হাত বাড়িয়ে দিতেই আদনান মেয়েটার দিকে চোখ বড় বড় করে তাকায়। আদনানের চোখ দেখে আদিবা একটু ঢোক গিলে, আর সে নিজের হাত নামিয়ে মনে মনে আদনানের 14 গোষ্ঠীকে উদ্ধার করতে থাকে। ও স্যার, আপনার নাম তো বললেন না। তোমার বাসা চলে আসছে, তুমি এখন বাসায় যাও। কিন্তু আপনার নামটা? আর কোনো কথা নয়, বাসায় যাও। আর একটা কথা, আজ যে ভুল পথে পা বাড়ালে নেক্সট টাইম কখন এসব চিন্তাও মাথায় আনবে না। ঠিক আছে, আপনার নাম? গুড নাইট। এই কথা বলে আদনান চলে গেল, আর আদিবা মনে মনে বলছে, গুড নাইট আবার কারোর নাম হয় নাকি? তাতে আমার কি, হলেও হতে পারে, তবে নামটা সুন্দর আছে, গুড নাইট। এদিকে আদনান কিছুক্ষণের মধ্যেই নিজের বাসায় পৌঁছে যায়। বাসায় গিয়ে দরজার কলিং বেল চাপ দিতেই আদনানের আম্মু এসে দরজা খুলে দেয়। পায়ে হেঁটে আসার কারণে আদনানের পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে। কিরে, তোর এই অবস্থা কি করে হলো? রাস্তায় হঠাৎ করে গাড়ির গ্যাস শেষ হয়ে গেছে, তাই পায়ে হেঁটে আসছি। গ্যাস চেক করিসনি? না, এখন এত কথা বলতে পারবো না, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার রেডি করে রেখো। আদনানের আম্মুকে কিছু বলার সুযোগ না দিয়ে সে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে কাউকে ফোন দেয়। ফোনে কথা বলে সে খাবার খাওয়ার জন্য আসে। আদনানের আম্মু রানী বেগম খাবার নিয়ে অপেক্ষা করছে। আদনান আসতেই বলল, এতক্ষণ লাগে? একটু ফোনে কথা বলছিলাম। এভাবে আমি আর একা কত কাজ করব। এবার তো একটা বিয়ে কর, আমারও তো কথা বলার একটা মানুষ হবে। আবার শুরু করলে? বলছি না আমার সময় হলে আমি অবশ্যই বলবো। পড়াশোনা তো অনেক আগেই শেষ করলি, আর তুই তো বেকার না। শোনো আম্মু, আমি মনের মতো যেদিন কাউকে পাবো সেদিন সবার আগে তোমাকে বলবো। এখন এসব নিয়ে কথা বলবে না।
ঠিক আছে, এখন খাবার খেয়ে নে, আমাকে ঘুমোতে হবে। আদনান এবার খাবার খেয়ে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আদিবা, আর সে তার অসুস্থ বাবার জন্য রান্না করতে শুরু করে। রান্না বান্না শেষ করে খাবারগুলো নিয়ে হাসপাতালের দিকে চলে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আদিবা হাসপাতালে পৌঁছে যায়, আর সে বাবার কেবিনে গিয়ে দেখে কেবিন ফাঁকা হয়ে আসছে। আদিবা বাবাকে কেবিনে দেখতে না পেয়ে সে ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার, আমার বাবা কেবিনে নেই কেন? আমার বাবাকে কি করেছেন আপনারা? আমার বাবা কোথায়? কান্না করতে করতে কথাগুলো বলছে আদিবা। কান্না করছেন কেন? ভয় পাবেন না, আপনার বাবা ঠিক আছে। কোথায় আমার বাবা? আমার বাবাকে আমার কাছে এনে দেন। ডাক্তার উঠে আদিবার কাছে আসতেই আদিবা ডাক্তারের পা ধরে বলে, ডাক্তার প্লিজ আমাকে কিছু সময় দেন, আমি টাকার ব্যবস্থা করব। তাও আমার বাবাকে ফিরিয়ে দেন। আমার বাবা ছাড়া আমার আর কেউ নেই। কি করছো তুমি এসব? তোমার বাবা কাল রাতে অপারেশন হয়েছে, উনি এখন অসুস্থ আছে। আদিবা কথাটা শুনে দাঁড়িয়ে নিজের চোখের পানি মুছতে মুছতে বলল, মানে? আমি তো এখনো টাকা দিতে পারিনি, তাহলে অপারেশন কিভাবে হলো? আমাদের বড় স্যার সবকিছুর ব্যবস্থা করেছে। আমার বাবা এখন কোথায় আছে? কিছুক্ষণ পরে কেবিনে নিয়ে যাওয়া হবে, তখন দেখবে। আর চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, আপনাদের স্যার কোথায়? ওনার সাথে কি দেখা করা যাবে? উনি এত তাড়াতাড়ি হাসপাতালে আসেন না, কখন আসবেন? 10টার দিকে। কিছুক্ষণ পরে আদিবার বাবাকে কেবিনে নিয়ে আসা হয়। আদিবা গিয়ে তার বাবার পাশে বসতেই উনি চোখ মেলে তাকান। বাবা, তোমার আর কষ্ট হবে না, তুমি এবার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুই আমার জন্য অনেক কষ্ট করেছিস, আমি তো ভাবতেই পারিনি আবার তোর কথা বলতে পারবো। আমি ভাবছিলাম আমিও বুঝি তোকে একা করে দিয়ে চলে যাব। এসব কথা বলতে নেই বাবা, তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? তুই এত টাকা কোথায় পেয়েছিস? আমি তো কিছুই করতে পারিনি তোমার জন্য, সব করছে একটা অচেনা মানুষ। কোথায় পেয়েছিস? কে সে? আমিও জানি না, ডাক্তার বলল এই হাসপাতালের বড় স্যার। ও, তাদের কথা বলার মাঝে একজন নার্স এসে আদিবাকে বলল, আপনাকে বড় স্যার ডাকছেন, ওনার সাথে দেখা করুন। বড় স্যারের কথা শুনে আদিবা তাড়াতাড়ি চলে যায় বড় স্যারের কেবিনে। আদিবা কেবিনের সামনে গিয়ে দেখে গতকাল রাতে সেই লোক। আদিবা ভিতরে যেতে যেতে বলল, আরে গুড নাইট স্যার, আপনি? কথাটা শুনে এবার আদনান তাকিয়ে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে একটা পরীর মতো মেয়ে, মায়াবী চেহারা। আদনান মেয়েটার দিকে তাকিয়ে রইল। আদিবা আদনানের কাছে গিয়ে বলল, গুড নাইট স্যার, আপনি এখানে? আদনান আদিবার কথা শুনে বলল, কে আপনি? আরে স্যার, আমি আদিবা, কাল রাতে পরিচয় হয়েছিল, আমাকে চিনতে পারছেন না? গুড নাইট স্যার। আদিবার কথা শুনে আদনান পাশে তাকিয়ে দেখে নার্স দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। আদনান নার্সকে ধমক দিয়ে বলল, এখানে দাঁড়িয়ে হাসার কি আছে? নিজের কাজে যান। নার্স আদনানের রাগী মুখ দেখে তাড়াতাড়ি বেরিয়ে যায়। আদনানের রাগী মুখ দেখে আদিবাও একটু ভয় পায়। আদনান নিজের চেয়ার থেকে উঠে আদিবার দিকে এগিয়ে আসতে থাকে, আর আদিবা ভয়ে পিছনে যেতে থাকে। আদনানের এগিয়ে আসা দেখে আদিবা ঘাবড়ে যায়। আদনান যতই এগোচ্ছে আদিবা ততই পিছন দিকে যাচ্ছে। পিছনে যেতে যেতে দেয়ালে পিঠ ঠেকে যায় আদিবার। আদনান আদিবার সামনে আসতেই আদিবা বলল, গুড নাইট স্যার, কি করছেন? আমি ডাক্তার আদনান চৌধুরী। গুড নাইট কি? আপনি তো কাল রাতে বলেছিলেন আপনার নাম গুড নাইট। আদিবার ভয় পাওয়া কণ্ঠে কথাটা শুনে আদনানের মুখে হাসি চলে আসে। আদনান এবার আদিবার থেকে সরে এসে নিজের চেয়ারে এসে বসে। আদিবা তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। চেয়ারে এসে বসো। আদিবা এবার আদনানের সামনে এসে দাঁড়িয়ে আদনানকে বলল, স্যার, আপনি কি আমার বাবার চিকিৎসা করেছিলেন? হ্যাঁ। কিন্তু আপনার এত টাকা আমি কিভাবে দেব? আমার কাছে তো টাকা নেই। তোমাকে টাকার কথা কেউ বলছে? তোমাকে কোনো টাকা দিতে হবে না। কিন্তু আপনি আমাদের জন্য কেন এত কিছু করছেন? তোমার জায়গায় অন্য কেউ হলেও আমি এমনটাই করতাম। কারণ যেই মেয়ে বাবার জন্য এত কিছু করতে পারে তার জন্য এটা কোনো কিছুই না। যাই হোক, এই ওষুধগুলো আমাদের এখানে নেই, বাইরে থেকে নিয়ে আসতে হবে। ঠিক আছে স্যার, আমি গিয়ে নিয়ে আসছি। আদনান আদিবার দিকে ওষুধের একটা কাগজ এগিয়ে দেয়। আদিবা সেটা নিয়ে বেরিয়ে পড়ে। ওষুধ নিয়ে সে তার বাবার কাছে চলে গেল। কিরে মা, এতক্ষণ কোথায় ছিলি তুই? ঔষধ আনতে গেছিলাম আর ডাক্তারের সাথে কথা বললাম। ও, ডাক্তার কি বললো? আদিবা কিছু বলতে যাবে তখনই আদনান ভেতরে আসে। আদনানকে দেখে আদিবা দাঁড়িয়ে যায়। আদনান আদিবার বাবার কাছে এসে বলল, কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ বাবা। তুমি কে? তোমাকে তো চিনলাম না।
আদনান কিছু বলার আগেই আদিবা বলল, আরে বাবা, তোমাকে তখন বলেছিলাম না বড় স্যারের কথা, উনিই সেই স্যার। আদিবার কথা শুনে আদিবার বাবা ওঠার চেষ্টা করতেই আদনান বলল, আপনি উঠবেন না, শুয়ে থাকুন। ডাক্তার, আপনাকে তুমি করে বলে ফেললাম, কিছু মনে করবেন না। আরে ঠিক আছে, সমস্যা নেই, আপনি রেস্ট করুন আর ওষুধগুলো ঠিকভাবে খাবেন। কয়েকদিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা, আপনি রেস্ট করুন। এই কথা বলে আদনান চলে গেল। এতক্ষণ মুগ্ধ হয়ে আদিবা আদনানের দিকে তাকিয়েছিল। আদিবা মনে মনে ভাবছে কত বড় একটা ডাক্তার, অথচ মনে কোনো অহংকার নেই। আদিবা, ইতিমধ্যে আদিবা আদনানের ভাবনায় ডুবে থাকায় সে তার বাবার বলা কথাগুলো শুনতে পায়নি। কিরে মা, কি হয়েছে তোর? কই কিছু না তো। আচ্ছা তুমি রেস্ট করো, আমি একটু আসছি। তুই এখন আবার কোথায় যাচ্ছিস? আসছি, অপেক্ষা করো। আদিবা তার বাবাকে কিছু বলার সুযোগ না দিয়ে কেবিন থেকে বেরিয়ে আদনানের চেম্বারে চলে যায়। ওখানে গিয়ে দেখে আদনান নেই। আদিবা এবার আদনানকে পুরো হাসপাতালে খুঁজতে থাকে। আদনানকে দেখতে না পেয়ে আদিবা যখন বাবার কেবিনের দিকে আসতে থাকে, তখনই আদনানের কণ্ঠ শুনে আদিবা দাঁড়িয়ে যায়। আর সে দেখতে পায় আদনান একটা রোগীর সাথে কথা বলছে। বাহ, আপনি তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছেন, আর কয়েকদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। সব তোমার জন্য বাবা। তোমার মতো ডক্টর যদি সব হাসপাতালে থাকতো। সব ডাক্তার একই হয়। আচ্ছা থাকুন, টাইম মতো ওষুধ খাবেন। এই কথা বলে আদনান বেরিয়ে চলে আসে। আদনানকে আসতে দেখে আদিবা লুকিয়ে যায়। আদনান নিজের চেম্বারে গিয়ে বসে। আদিবা আদনানের পিছনে যেতে থাকে। আদনান চেয়ারে বসতেই একটা বয়স্ক লোক আদনানের চেম্বারে প্রবেশ করেন। আদনান, তোমার সাথে কিছু কথা ছিল আমার। জি বলুন। তুমি কি ভুলে যাচ্ছ এটা কোনো সরকারি হসপিটাল নয়, এটা একটা প্রাইভেট হসপিটাল। হ্যাঁ আমি জানি, আপনি হঠাৎ এই কথা বলছেন কেন? কারণ তোমাকে মনে করিয়ে দিলাম, এভাবে ফ্রিতে সবার চিকিৎসা করা শুরু করলে তো আমাদের আস্থায় এসে নামতে হবে। তুমি নাকি গতকাল রাতেও একজনের চিকিৎসা করছো। হ্যাঁ। এমন করলে আমি এই হাসপাতাল কিভাবে চালাবো? হাসপাতাল কি বন্ধ হয়ে গেছে? আর যদি আমাদের জন্য কয়েকজন গরিব অসহায় মানুষ সুস্থ হয় তাহলে এতে কি এমন ক্ষতি হবে? আদনান, এই হাসপাতালে কিন্তু গরিবদের জন্য তো সরকারি হাসপাতাল আছে। আবার চেম্বারে জোরে শব্দ করে কথা বলবেন না, এটা আপনার বাসা নয়। আর যেহেতু এই হাসপাতালের দায়িত্ব আমার উপরে, সেহেতু কি করলে ভালো হয় তা আমি জানি। আপনাকে এই নিয়ে চিন্তা করতে হবে না, আপনি এখন আসতে পারেন। ভদ্রলোক আর কোনো কথা না বলে বেরিয়ে চলে গেলেন। আদনান নিজের চেয়ারে বসে রাগে ফুসফুস করতে থাকে। এতক্ষণ যা হচ্ছিল সব আদিবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। আদিবা আর দাঁড়িয়ে না থেকে তার বাবার কেবিনে চলে গেলেন। এতক্ষণ আদনান যার সাথে কথা বলেছে সে এই হাসপাতালের মালিক আরিয়ান চৌধুরী, আদনানের বাবা। আরিয়ান চৌধুরী আর আদনান চৌধুরীর সম্পর্ক তেমন একটা ভালো না। ভালো না হওয়ার কারণ আছে, গল্পের সাথে থাকলে জানতে পারবেন। এদিকে আদিবা তার বাবাকে টাইম মতো খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দেয়। হাসপাতালে সব কাজ শেষ করে আদনান হাসপাতাল থেকে বেরিয়ে গ্যারেজ থেকে নিজের গাড়ি বের করে রাস্তায় আসতেই দেখে আদিবা দাঁড়িয়ে আছে। আদনান আদিবার সামনে গাড়ি দাঁড় করিয়ে আদিবাকে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? বাসায় যাব, কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না, তাই অপেক্ষা করছি। ও আচ্ছা। এই কথা বলে আদনান গাড়ি চালু করে। কি মানুষ, একটা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, কই বলবে আমার সাথে চলো, আমি তোমাকে নামিয়ে দেই। মনে মনে বলল আদিবা। গাড়িতে উঠে বসুন, আমিও বাসায় যাচ্ছি। কথাটা শুনে আদিবা তো মহা খুশি। সে তাড়াতাড়ি করে গাড়িতে উঠতে গিয়ে দরজার সাথে একটা ধাক্কা খায়। এভাবে কেউ গাড়িতে ওঠে? সরি, আসলে তাড়াহুড়ো করতে গিয়ে খেয়াল করিনি। সিট বেল্ট লাগিয়ে নাও। আদিবা সিট বেল্ট হাতে নিয়ে কিছুক্ষণ চুপ হয়ে থাকে। আদিবা এটাও জানে না যে সিট বেল্ট কিভাবে লাগাতে হয়। কি হলো? আসলে আমি তো সিট বেল্ট লাগাতে পারি না। আদনান এবার আদিবার খুব কাছে চলে আসে আর সিট বেল্ট লাগিয়ে দেয়। এদিকে আদিবা তো ফিদা হয়ে গেছে ঘ্রাণে। আদনান এবার গাড়ি চালাতে থাকে। দুজনেই নিশ্চুপ। এভাবে আদিবা বসে থাকতে পারছে না। আদিবা নীরবতা ভেঙে বলল, স্যার একটা কথা বলবো? হ্যাঁ। আপনি কি বিয়ে করছেন? না। ও, বিয়ে করেন না? আপনার মতো বয়স আমার হলে এতদিনে আমার অনেকগুলো বিয়ে হতো, আর আপনি একটাও করেননি। আপনার কি কোনো সমস্যা আছে? এই কথা শুনে আদনান আদিবার দিকে চোখ বড় করে তাকায়। এভাবে তাকিয়ে আছেন কেন? চুপ করে বসে থাকতে পারো না?
আর একটা আবল তাবল কথা বললে গাড়ি থেকে নামিয়ে দেব। আমি তাহলে কিভাবে যাব? পায়ে হেঁটে। যদি কালকের মতন ছেলেগুলো আমাকে আবার ধরে, তখন আমার কিছু হয়ে গেলে এর দায়ভার কি আপনি নেবেন? আদনান কোনো কথা না বলে গাড়ি চালাচ্ছে। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, শোনেন। আজব মেয়ে তো তুমি, বলছি না চুপ করতে। আরে আমাকে কি আপনার বাসায় নিয়ে যাবেন নাকি? মানে? আপনি তো আমার বাসায় পেরিয়ে এসে পড়েছেন। আদনান ভুলে গিয়েছে আদিবার বাসার ঠিকানা। আদিবার কথা শুনে আদনান গাড়ি ব্রেক করে। আদনান কিছু বলতে যাবে তখনই আদিবা বলল, থাক, সরি বলতে হবে না। সরি মাই ফুট। গাড়ি থেকে নামো আর নিজের বাসায় যাও। আদিবা আদনানের রাগী মুখ দেখে আর কোনো কথা বলল না। গাড়ি থেকে নামতেই আদনান চলে যায়। আদিবা নিজের বাসার দিকে চলে গেল। সে বাসায় যেতেই দেখে তার বাসার দরজার তালা খোলা। এটা দেখে আদিবা হতবাক হয়ে যায়, কারণ সে তো সকালে দরজা তালা দিয়েই হাসপাতালে গিয়েছে। আদিবা বুঝতে পারছে না এটা কিভাবে সম্ভব। তাহলে কি বাসায় চোর এসেছে? আদিবা এবার তাড়াতাড়ি করে বাসার ভিতরে চলে যায়। আর বাসার ভিতরে যেতেই সে হতবাক হয়ে গেল। আদিবা কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, কারণ রুমের মধ্যে বসে আছে আদনান। স্যার, আপনি আমার বাসায়, তাও এত রাতে? কথা বলছেন না কেন? আপনি না আপনার বাসায় চলে গিয়েছিলেন? আদনান নিশ্চুপ। কথা বলছেন না কেন? এই যে স্যার। আদনান কোনো কথা না বলে আদিবার কাছে চলে আসে, আর আদিবার কোমরে একটা হাত দিয়ে আদিবাকে একটা টান মেরে নিজের কাছে চলে নিয়ে আসে। আদিবা হতবাক হয়ে আদনানের দিকে তাকিয়ে আছে। আদনান আদিবার ঠোঁট স্পর্শ করতে যাবে তখনই আদিবা। আচমকা আদিবার বাবার ডাকে আদিবার ঘুম ভেঙে যায়। আদিবা ঘুম ভেঙে যেতেই সে চমকে ওঠে। আদিবা বুঝতে পারে এতক্ষণ সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে। আদিবা ঘড়িতে তাকিয়ে দেখে রাত 10টা বাজে। কি রে মা, কি হয়েছে তোর? কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, তুমি দিলে মাটি করে, আর একটু হলে তো। ইস, কিছু না, কি হয়েছে বলো? আমি ওয়াশরুমে যাব। আদিবা এবার ওনাকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর সে আবার বাবাকে নিয়ে কেবিনে শুয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে আবার ঘুমিয়ে পড়ে আদিবার বাবা। আদিবা এবার উঠে আদনানের চেম্বারে যায়। সেখানে গিয়ে দেখে চেম্বার খালি। আদিবা বুঝতে পারে আদনান চলে গিয়েছে। ওদিকে আদনান বাসে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে চায়। খাবার টেবিলের দিকে চোখ পড়তেই দেখে আরিয়ান চৌধুরী বসে আছে। আদনান তার বাবাকে দেখে আবার নিজের রুমের দিকে হাঁটা ধরতেই রানী বেগম বলল, কিরে, খাবার না খেয়ে কোথায় যাচ্ছিস তুই? আমার খাবার উপরে পাঠিয়ে দিবে। তোকে এখানে আসতে বলেছি। আমি আর তোর বাবা তোর জন্য অপেক্ষা করে বসে আছি। আমি কাউকে অপেক্ষা করতে বলিনি, আর আমার জন্য কারোর অপেক্ষা করার প্রয়োজন নেই। এখানে আসতে বলেছি তোকে। আদনান আর কোনো কথা না বলে খাবার টেবিলে এসে বসে। আরিয়ান চৌধুরী বলল, আদনান, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমি শুনছি, বলুন আপনি। আমি কাল সকালে লন্ডনে যাচ্ছি। এখানে হয়তো কয়েক মাস থাকবো। এদিকটা খেয়াল রাখো তুমি। আদনান কোনো কথা বলল না। খাবার খেয়ে উঠে নিজের রুমে চলে গেল। আদনান রুমে এসে ল্যাপটপে কিছু একটা করছিল, তখন রানী বেগম আদনানের রুমে আসে। কি করছিস বাবা? একটা কাজ করছি, কিছু বলবে? হ্যাঁ, বলো। অনেক তো হয়েছে, আর কত কষ্ট দিবি? আমি আবার কাকে কষ্ট দিলাম? কত বছর হয়েছে তোর বাবার সাথে ঠিক করে কথা বলিস না। উনি তো তোর ভালোর জন্যই সব করেছে। অন্য কোনো কথা থাকলে বলতে পারো, এটা নিয়ে আমি কথা বলতে চাই না। কি আর বলবো, ঘুমিয়ে পড়। তুমিও ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। রানী বেগম আদনানের রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আদনানও ঘুমিয়ে পড়ে। অন্যদিকে হাসপাতালে আদিবা বসে আছে। তার চোখের ঘুম যেন হারিয়ে গিয়েছে, কিছুতেই ঘুম আসছে না। দেখতে দেখতে কয়েকদিন পার হয়ে গেল। আদিবার বাবা অনেকটা সুস্থ এখন, তাই আদিবা তার বাবাকে বাসায় নিয়ে চলে যায়। আদিবা মরে আবার তো চাকরিটা চলে গেছে, এখন কিভাবে চলবে আমাদের সংসার? বাবা, তুমি চিন্তা করো না, আমি আছি না। কিন্তু তুই কি বা করবি? তোর তো বিয়ের বয়স হয়েছে, তোকেও তো ভালো একটা ছেলে দেখে বিয়ে দিতে হবে। বাবা, তোমাকে আমার বিয়ে নিয়ে ভাবতে হবে না। আর তুমি চিন্তা করো না, আমি কিছু একটা খুঁজে নেব, তারপর তোমার আর আমার ঠিক হয়ে যাবে। তুই কি করবি? আমি চাকরি করব। তোর তো এখনো পড়াশোনা শেষ হয়নি, তুই চাকরি করবি কিভাবে? আচ্ছা, তোকে কিছু করতে হবে না, আমি দেখি অফিসে গিয়ে চাকরিটা ফিরে পাই কিনা। তোমাকে আর চাকরি করতে হবে না। কাজ করতে করতে তোমার কি হাল হয়েছে দেখতে পাচ্ছ না? এখন থেকে তুমি রেস্ট করবে, তোমাকে কোনো কাজ করতে হবে না। তুই মেয়ে মানুষ, কখন কি হয়ে যায় বলা মুশকিল। আর রাস্তাঘাটের অবস্থাও খুব একটা ভালো না। বাবা,
তুমি একটু বেশি চিন্তা করছো। আমার কিছুই হবে না, আমি যেইভাবেই হোক একটা চাকরি ম্যানেজ করব। তারা নিজেদের মধ্যে আরো কিছুক্ষণ কথা বলে দুজন দুজনের রুমে চলে যায়। আদিবা চিন্তা করলো সে আদনানের কাছে একটা চাকরির কথা বলবে। এসব ভাবতে ভাবতে আদিবা ঘুমিয়ে পড়ে। পরের দিন আদনান চেম্বারে বসে আছে, তখন আদিবা আসে। স্যার আসবো? হ্যাঁ, হঠাৎ কি মনে করে? তোমার বাবার শরীর ঠিক আছে তো? জি আলহামদুলিল্লাহ, উনি ঠিক আছে। আসলে আমি আপনার কাছে একটা দরকারে আসছি। বলো। আসলে স্যার, আমার পরিবারে আমি আর বাবা ছাড়া কেউ নেই। বাবার ওষুধ আর সংসার খরচ আমাকে বহন করতে হচ্ছে। আমি কয়েকটা টিউশনই করি, কিন্তু এ দিয়ে হয় না। ও আচ্ছা, টাকা লাগবে? না তাহলে? স্যার, আমাকে যদি একটা কাজ দিতেন আপনাদের এখানে, তাহলে উপকার হতো। তোমার পড়াশোনা কতদূর? আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। ও আচ্ছা। আমি সব কাজ পারি, কি কি কাজ? রান্না বান্না থেকে শুরু করে সব। এখানে তো রান্নার কাজ নেই। যে কোনো কাজ দিলেই হবে স্যার। আদনান কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, কাল তুমি ঠিক 9টায় এখানে উপস্থিত থাকবে, আর কাল তোমাকে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। ধন্যবাদ স্যার। এখন যাও। আদিবা আদনানের কেবিন থেকে বেরিয়ে হুররে বলে একটা চিৎকার দিয়ে এক দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। আর সে খুশি মনে বাসায় চলে গেল। আদিবাকে খুশি দেখে আদিবার বাবা বলল, কি রে আদিবা, তোকে খুব খুশি খুশি দেখাচ্ছে। বাবা, আমার তো চাকরি হয়ে গিয়েছে। কোথায়? হাসপাতালে। ওই যে ডাক্তার আদনানের কথা মনে আছে, ওনার হসপিটালে। আচ্ছা, সাবধানে কাজ করবি, আর উনি যে কাজ দিবে সেটাও করবি। হ্যাঁ বাবা। আচ্ছা আমি যাই, রান্না করে নিয়ে আসি। তোকে আর কষ্ট করতে হবে না, আমি রান্না করে ফেলছি। তুমি আবার রান্না করতে গেলে কেন? তুই গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়। আদিবা ফ্রেশ হতে চলে গেল। পরের দিন সকালে আদিবা হাসপাতালে আসে, কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে। রান্না বান্না করে আসে আর রাস্তায় জ্যামজট ছিল। আদিবা তড়িঘড়ি করে আদনানের চেম্বারের সামনে এসে হাঁপাতে থাকে। স্যার আসবো? আদিবার কথা শুনে আদনান ঘড়িতে তাকিয়ে দেখে 30 মিনিট লেট। প্রথম দিনই 30 মিনিট লেট? সরি স্যার, রাস্তায় জ্যাম ছিল। আমার সাথে কাজ করতে হলে সময়কে গুরুত্ব দিতে হবে। খামখেয়ালি আমার পছন্দ না। স্যার আর লেট হবে না। ঠিক আছে। স্যার আমার কাজ? ও হ্যাঁ, আজ থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। আমার কখন কি লাগবে সেটা এগিয়ে দিবে। ঠিক আছে স্যার। গুড। এখন এক কাপ চা করে নিয়ে আসুন। আদিবা আদনানের জন্য চা বানিয়ে নিয়ে আসে। আদনান চা মুখে দিতেই আবার বের করে আদিবার দিকে তাকিয়ে থাকে। কি হলো স্যার, চা ভালো হয়নি? চায়ে কেউ এত চিনি দেয়? সরি স্যার, আর হবে না এমন। তাদের কথা বলার মাঝে একটা নার্স দৌড়ে আসে আদনানের কাছে। স্যার, একটা রোগী আসছে, অবস্থা খুব খারাপ, অ্যাক্সিডেন্টের রোগী। চলুন তো দেখি। আদনান তাড়াতাড়ি করে রোগীর কেবিনে চলে যায়। আদনানের পিছনে আদিবাও আসে। আদনান রোগীর কাছে এসে দেখে মারাত্মকভাবে জখম হয়েছে, মাথার মধ্যে গ্লাস ঢুকে গিয়েছে। আদনান একটা টান মেরে মাথা থেকে গায়ের গ্লাসটা বের করতে মাথা থেকে রক্ত বের হতে শুরু করে। রক্ত দেখে আদিবা অজ্ঞান হয়ে যায়। আদিবার এমন অবস্থা দেখে আদনান আদিবাকে কোলে তুলে অন্য সিটে শুয়ে দেয়। আদনান এবার লোকটার মাথায় ভালো করে ব্যান্ডেজ করে দিয়ে আদিবার চোখে পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনে। আদিবা চোখ খুলতেই দেখে আদনান দাঁড়িয়ে আছে। আদিবা তাড়াতাড়ি করে উঠে বলল, সরি স্যার, আসলে হঠাৎ করে কি হয়ে গেল বুঝতে পারিনি। তোমাকে আর আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করতে হবে না, তুমি বাসায় চলে যাও। কেন স্যার? কারণ তোমাকে দিয়ে এসব হবে না। এই কথা বলে আদনান হাঁটা শুরু করে। আর আদিবা আদনানের পিছনে যেতে যেতে বলল, স্যার আর এমন হবে না, আমাকে প্লিজ আর একটা সুযোগ দিন আপনার পাশে থাকার। কথাটা শুনে আদনান দাঁড়িয়ে যায়। আর সে আদিবার দিকে তাকাতে আদিবা আবার বলল, না মানে স্যার, আমাকে আর একটা সুযোগ দিন, আমার চাকরিটা খুব দরকার। আমার এই চাকরি চলে গেলে আমি আর বাবা কিভাবে চলবো স্যার? এই কথা বলে আদিবা ফ্যাল ফ্যাল করে কান্না করে দেয়। এটা কি চোখ নাকি সমুদ্র? কিছু হলেই চোখে পানি চলে আসে। স্যার আমার চাকরি থেকে বাদ দিবেন না প্লিজ। কান্না থামাও, এটাই কিন্তু লাস্ট সুযোগ। ধন্যবাদ স্যার, আপনি খুব ভালো। আদনান নিজের চেম্বারে গিয়ে বসে। আদিবা এসে আদনানের সামনে এসে বলল, স্যার এখানে তো কোনো কাজ নেই, চলুন আমরা ঘুরে আসি। ঘোরাঘুরির মুড আমার নেই। আর কে বলছে কাজ নেই? আমি বলছি। বস কি আমি নাকি তুমি? আপনি। তাহলে কাজ নেই বললে কেন? পাশের রুমে আমার কয়েকটি ফাইল আছে, ওইগুলো গুছিয়ে রেখে দাও। ঠিক আছে স্যার। এই কথা বলে আদিবা আদনানের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, কি সুন্দর একটা একটা কথা বললাম, কই খুশি হবেন তা না করে কাজ ধরিয়ে দিল, হনুমান একটা।
এর মতো আনরোমান্টিক মানুষ আমি আর দেখিনি। এখনো দাঁড়িয়ে আছো কেন? সরি স্যার, যাচ্ছি। এই কথা বলে আদিবা চলে গেল আর সে নিজের কাজ করতে থাকে। আদিবা সব ফাইল একসাথে নিয়ে যখন হাঁটতে যাবে তখনই কিছু একটার সাথে পা লেগে সব ফাইল পড়ে যায়। সাথে সাথে আদিবা মাথায় হাত দিয়ে বলে, যা, এবার বুঝি আমার চাকরিটা গেল। আদিবা আদনানের চেম্বারে উকি দিয়ে দেখে আদনান নেই। আদিবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে নিজে বলতে থাকে, আদিবা, তোকে দিয়ে কোনো একটা কাজ ঠিকভাবে হয় না। ডাক্তারের থেকে মন সরিয়ে কাজে মন দে। আদিবা কোনো রকমের ফাইলগুলো ঠিক করে রেখে বাহিরে আসে। স্যার সব গুছিয়ে দিয়েছে। এই সামান্য একটা কাজ করতে 30 মিনিট লেগেছে। ঘড়ির দিকে তাকিয়ে বলল। আদিবা কিছু বলল না। তখনই আদনানের চেম্বারে প্রবেশ করে রানী বেগম। আম্মু তুমি এখানে? আদনানের কথা শুনে আদিবাও তাকালো। রানী বেগম বলল, শপিং মলে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। ও আচ্ছা, মিস আদিবা আমাদের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে আসুন, চায়ে চিনি কম দিবেন। ঠিক আছে বলে আদিবা চলে গেল। কিরে, মেয়েটা কে? এর আগে তো কখনো দেখিনি। আজকেই প্রথম জয়েন করছে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে। মেয়েটা তো খুব মিষ্টি। মিষ্টি না ছাই কোনো একটা কাজ ঠিক করে করতে পারে না। ধীরে ধীরে শিখে যাবে। কথার মাঝখানে আদিবা চা নিয়ে আসে আর দুজনকে চা দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে। রানী বেগম চা খেয়ে বলল, বাহ, তুমি তো খুব ভালো চা বানাতে পারো। ধন্যবাদ আন্টি। নাম কি তোমার? আদিবা রহমান। খুব মিষ্টি নাম, আদনান। বলো। আদিবার কোনো কাজ না থাকলে আমি ওকে একটু শপিং মলে নিয়ে যাই, ভাবছি তোকে যেতে বলবো। ঠিক আছে। আর আদিবা আপনি শপিং মল থেকে বাসায় চলে যাবেন, হাসপাতালে আসতে হবে না। আমি আবার কি করলাম? আমি বলছি তুমি কিছু করছো। আজ তোমার ছুটি, কাল 9টার আগে হাসপাতালে উপস্থিত থাকবে। ঠিক আছে স্যার। এবার আদিবা রানী বেগমের সাথে বেরিয়ে পড়ে। দুজনে গাড়িতে উঠে বসে। আদিবা, তোমার মা বাবা আছে? বাবা আছে, কিন্তু মা নেই। মা আমার জন্মের সময়ই মারা যায়। ও আচ্ছা, তোমাদের বাসা কোথায়? আদিবা ঠিকানা বলল। তুমি পড়াশোনা না করে চাকরি কেন করছো? আসলে আমার বাবা খুব অসুস্থ। আমি যদি কোনো কিছু না করি আমাদের সংসার কিভাবে চলবে? আর আদনান স্যারকে অনেক রিকোয়েস্ট করে চাকরিটা নিলাম, কিন্তু মনে হয় না আমি এই চাকরিটা বেশি দিন করতে পারবো। কেন? স্যার বারবার হুমকি দেয়, কিছু ভুল হলেই বলে চাকরি নট। রানী বেগম একটা হাসি দিয়ে বলল, আসলে আমার ছেলেটা রাগী হলেও খুব ভালো মনের একটা মানুষ। আচ্ছা আন্টি, স্যারের তো বিয়ের বয়স হয়ে গেছে, ওনাকে বিয়ে করাচ্ছেন না কেন? আমি তো কতবার বলেছি, কে শুনে কার কথা? বলে যখন সময় হবে তখন সে নিজেই বলবে। কথা বলতে বলতে দুজনেই শপিং মলে পৌঁছে যায়। কেনাকাটা শেষ করে বেরিয়ে আসে আর আদিবার বাসায় চলে যায়। আদিবা, আজ প্রথম দিন কেমন কেটেছে? আর বলো না। আদিবা তার বাবাকে সব কথা বলল। তুই তো এমন ছিলি না, হঠাৎ তোর কি হলো? আমিও জানি না। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। অন্যদিকে আদনান হাসপাতাল থেকে বাসায় চলে যায়। আদনান ফ্রেশ হয়ে নিজের রুমে বসে থাকে। তখনই রানী বেগম আদনানের রুমে আসে। আদনান, কখন ফিরলে? তুই আসার কিছুক্ষণ আগেই। কেনাকাটা সব হইছে? মেয়েটা কিন্তু খুব মিষ্টি, তোর সাথে ভালো মানাবে। কোন মেয়ে? তোর অ্যাসিস্ট্যান্ট আদিবার কথা বলছি। আমাকে দেখে কোন দিক থেকে পাগল মনে হয়? কেন? এই তার ছেলে মেয়ের সাথে আমাকে মানাবে বলছো? এর মতো মেয়ে আমি 2টি দেখিনি। কি বলছিস এসব? বাদ দাও, খাবার রেডি করো, খিদে পেয়েছে। আচ্ছা, খেতে আয়। আদনান খাওয়া দাওয়া খেয়ে নিজের রুমে আসে। তখনই আদনানের ফোনে একটা মিস কল আসে। আদনান ফোন হাতে নিয়ে বলে, এই যুগেও মানুষ মিস কল দেয়? আদনান সেই নাম্বারে কল ব্যাক করে। হ্যালো, কে আপনি? আমি আদিবা, কোন আদিবা? আপনার অ্যাসিস্ট্যান্ট। ও তাই তো ভাবি, এই যুগেও মানুষ মিস কল দেয়। আসলে স্যার আমার ফোনে মাত্র 1 টাকা ছিল। কি জন্য কল দিলে? আর তুমি আমার নাম্বার কোথায় পেয়েছো? এত বড় ডাক্তার, আপনার নাম্বার ম্যানেজ করা কোনো ব্যাপার হলো? কার থেকে নিয়েছো সেটা বলো। আপনার আম্মুর থেকে। কি করছেন, খাবার খেয়েছেন? হ্যাঁ। ও মা, আমাকে জিজ্ঞেস করবেন না। প্রয়োজন নেই। কি বলার জন্য ফোন দিয়েছো? স্যার কাল কখন আসবেন হাসপাতালে? 9টায়। ঠিক আছে, রাখলাম, ঘুমাবো। এই কথা বলে আদনান কল কেটে দেয়। আদিবা আদনানের 14 গোষ্ঠীকে উদ্ধার করে ঘুমিয়ে পড়ে।
সকালে আদিবা খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে 9টার আগিয়ে হাসপাতালে চলে আসে। 9টা বেজে গেল কিন্তু আদনান এখনো আসেনি। আদিবা গিয়ে আদনানের চেয়ারে বসে। আদনানের কথা মনে পড়তেই আবার উঠে যায়। কিছুক্ষণের মধ্যে আদনান নিজের চেম্বারে প্রবেশ করে। তবে আজ আদনান একা আসেনি, সাথে একটা মেয়ে আছে। মেয়েটা আদনানের হাত ধরে আছে। এটা দেখে আদিবা হতবাক হয়ে তাকিয়ে আছে। আদিবা আদনানের পাশে থাকা মেয়েটাকে সহ্য করতে পারছে না, আর তার মনে মেয়েটাকে নিয়ে হাজার প্রশ্ন তৈরি হতে থাকে। আদনানের সাথে মেয়েটার কিসের সম্পর্ক, এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল আদিবার মাথায়। আদিবা, আমাদের জন্য 2 কাপ চা করে নিয়ে আসো। আদিবা চলে গেল চা বানানোর জন্য। মেয়েটা আদনানকে বলল, কি রে, এই মেয়েটাকে? আমার অ্যাসিস্ট্যান্ট। বাহ, যে মেয়ে মেয়েদের সাথে কথা বলতো না ঠিকভাবে তার মেয়ে অ্যাসিস্ট্যান্ট, তাও এমন সুন্দরী একটা মেয়ে, কাহিনী কি? কোনো কাহিনী নেই, মেয়েটার চাকরি দরকার ছিল, আর আমারও একটা অ্যাসিস্ট্যান্ট দরকার ছিল। কাহিনী তো গড়বড় আছেই। এই তোদের একটা সমস্যা, তিলকে তাল বানানো। আদিবা চা নিয়ে এসে দুজনকে দিয়েছে। চা খাওয়া শেষ করে আদনান মেয়েটাকে বলল, আমি একটু আসছি। এই কথা বলে আদনান চলে গেল। মেয়েটা ফোন বের করে টিপতে থাকে, আর আদিবা মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা আদিবাকে উদ্দেশ্য করে বলল, নাম কি তোমার? আমি আদিবা রহমান। ও আচ্ছা, কতদিন ধরে আছো? অল্প কিছুদিন হলো। আপনাকে তো এর আগে দেখিনি। আসলে আমি আজকেই দেশের বাইরে থেকে আসছি, আর আদনান আমার ছোটবেলার ফ্রেন্ড। বলতে গেলে আমরা একসাথেই বড় হয়েছি। ও আচ্ছা। দুজন নিজেদের মধ্যে আরো কিছুক্ষণ কথা বলল। আদিবা ক্লিয়ার হলো মেয়েটা আদনানের ফ্রেন্ড। আদনান কাজ শেষ করে চেম্বারে ফিরে আসে। আদনান, আমি এখন চলে যাব, তুই কিন্তু সন্ধ্যায় আসবি। আর হ্যাঁ, সাথে করে আদিবাকেও নিয়ে আসবি, ঠিক আছে? আবার আদিবাকে কেন? কারণ আদিবা আমার গেস্ট। আদিবা, তুমিও কিন্তু আসবে, ঠিক আছে? আচ্ছা। মেয়েটা হাসপাতাল থেকে বেরিয়ে চলে গেল। দেখতে দেখতে বিকেল হয়ে যায়। আদনান আদিবার কাছে এসে বলল, আদিবা, তুমি এখন বাসায় চলে যাও, আর রেডি হয়ে থেকো, আমি তোমাকে নিয়ে যাব। ঠিক আছে স্যার। আদনানের কথা শুনে আদিবা খুশি হয়ে চলে যায়। কিছুক্ষণ পরে আদনান বাসে গিয়ে রেডি হয়ে আদিবার বাসার সামনে চলে আসে। আদিবা বের হতেই আদনান মুগ্ধ হয়ে আদিবার দিকে তাকিয়ে থাকে। আদিবা একটা নীল শাড়ি পরেছে। আদিবাকে খুব সুন্দর দেখাচ্ছে। হালকা হাওয়াতে আদিবার চুলগুলো দোল খাচ্ছিল, আর আদনান মুগ্ধ হয়ে আদিবার দিকেই তাকিয়ে আছে। স্যার, ও স্যার। আদনান এতটাই মুগ্ধ হয়েছে যে আদিবা যে তার সামনে এসে ডাকছে, আদনানের কোনো খোঁজ নেই। এবার আদিবা একটু জোরে শব্দ করতেই আদনান নিজের মধ্যে ফিরে আসে। স্যার, আমি কখন থেকে আপনাকে ডাকছি। ও আচ্ছা, ওঠো। আদিবা পিছনে গিয়ে বসে। আদনান গাড়ি চালাতে শুরু করে। আদনানের গাড়িতে থাকা গ্লাসটা দিয়ে আদিবাকে দেখা যাচ্ছে। আদনানের চোখ বারবার সেদিকেই যাচ্ছে। আদিবা যখন তাকায় আদনান চোখ সরিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় তাদের গন্তব্যে। আদনান ভিতরে যেতেই মেয়েটা এসে আদনানকে জড়িয়ে ধরে। এটা দেখে আদিবার তো তেলে বেগুনে জ্বলে ওঠে। এবার সবাই ভিতরে আসে। ভিতরে আসতেই দেখে আদনানের স্কুল ফ্রেন্ড সবাই এখানে আছে। আদনান আর আদিবা সেদিকে যায়। আদিবা গিয়ে একটা চেয়ারে বসে পড়ে, আর আদনান কি করে তা দেখতে থাকে। সবাই এসে আদনানকে জড়িয়ে ধরে, সাথে মেয়ে ফ্রেন্ডস গুলো। এদিকে আদিবা জেলাস ফিল করছে। আদিবা একা বসে আছে, আর বাকি সবাই আড্ডা দিচ্ছে। একটা লোক সবাইকে বিয়ার দিচ্ছে। এটা দেখে আদিবা লোকটাকে ডাক দেয়, আর লোকটা আদিবার কাছে আসে। আদিবা বিয়ার নিয়ে খাওয়া শুরু করে দেয়। কয়েক গ্লাস টপাটপ খেয়ে ফেলে। খাওয়ার মাত্রা বেশি হওয়াতে আদিবা চোখে ঝাপসা দেখতে শুরু করে, আর তার শরীর মাথা সব যেন ঘুরছে। হঠাৎ করে একা একা আদিবা হাসতে শুরু করে। আদিবার হাসির শব্দ শুনে আদনান এগিয়ে আসে। আদিবার এমন অবস্থা দেখে আদনান ব্যাপারটা বুঝতে পেরে আদিবার কাছে গিয়ে বলল, তোমাকে এসব খেতে কে বলছে? তো কি করব? আপনাদের তামাশা দেখবো? আদিবা, স্যার, আমার কাছে কেমন যেন লাগছে, আমি বাসায় যাব। আদনান সবাইকে বিদায় জানিয়ে আদিবাকে বসা থেকে তুলতেই আদিবা আদনানের বুকে ঢলে পড়ে, আর আদনানের শার্ট শক্ত করে ধরে রাখে। আদনান কোনো রকমে আদিবাকে গাড়িতে বসায়, আর আদনানের পাশের সিটেই বসিয়ে দেয়। আদনান গাড়ি চালাতে শুরু করে। আদিবা আদনানের কাঁধের উপর মাথা রেখে দেয়। আদনান আদিবার মাথা সরিয়ে দেয়। আদিবা আবার নিয়ে আসে। ব্যাপারটা আদনানের বিরক্ত লাগছে, তাও সে বারবার আদিবাকে সরিয়ে দিচ্ছে কিছু না বলে। কিছুক্ষণের মধ্যে আদিবার বাসার সামনে চলে আসে। আদনান গাড়ি থেকে নেমে দরজা খুলে দেখে আদিবা হেঁটে যাওয়ার অবস্থায় নেই। আদনান মনে মনে ভাবতে থাকে, এখন কোলে করে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আদিবাকে আদনান এবার কোলে তুলে বাসার সামনে গিয়ে দরজায় কলিং বেল চাপ দিতেই আদিবার আব্বু এসে দরজা খুলে দেয়। আদিবাকে আদনানের কোলে দেখে বলল, আদিবার কি হয়েছে? তেমন কিছু হয়নি, ঘুমালে ঠিক হয়ে যাবে। ওর রুম কোনটা? আদিবার বাবা রুম দেখিয়ে দেয়, আর উনি পানি আনতে যায়। আদনান আদিবার রুমে গিয়ে
খাটের উপরে শুয়ে দিতেই আদিবা আদনানের হাত ধরে বুকের কাছে নিয়ে আসে। আদনান হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আদিবা শক্ত করে হাত ধরে রাখে। আদিবা কি করছো, ছাড়ো। আদিবা চোখ বন্ধ করে বলল, আমি আপনাকে আমি ছাড়ছি না। পরে আবার অন্য মেয়েদের জড়িয়ে ধরবেন। আপনি অন্য মেয়েদের জড়িয়ে ধরলে আমার কাছে খুব খারাপ লাগে। আদনান কি করবে বুঝতে পারছে না। আদিবার বাবার আসার শব্দ শুনে এবার আদনান এক টান মেরে নিজের হাত নিয়ে আসে। আমি চলে যাচ্ছি, ওকে ঘুমাতে দেন। পার্টিতে বিয়ার খেয়ে এই অবস্থা হয়েছে, চিন্তার কোনো কারণ নেই, সকালে ঠিক হয়ে যাবে। এই কথা বলে আদনান বাহিরে চলে আসা গাড়ি চালাতে শুরু করে। আদনানের কানে আদিবার বলা কথাগুলো এখনো কানে বেজেই চলেছে। আদনান সব ভাবনা বাদ দিয়ে গাড়ি চালাতে মনোযোগ দেয়। কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে যায়। বাসায় গিয়ে দরজার কলিং বেল চাপ দিতেই রানী বেগম এসে দরজা খুলে দেয় আর আদনানের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। এইভাবে হাসার কি হলো? কিছু না, তুই গিয়ে ড্রেস চেঞ্জ করে নে। এই কথা বলে রানী বেগম হাসতে হাসতে চলে গেল। আদনান কিছুই বুঝতে পারলো না। এবার সে নিজের রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ড্রেস চেঞ্জ করতে যাবে, এমন সময় দেখে তার শার্টের মধ্যে লিপস্টিকের দাগ। আদনান এবার বুঝতে পারে তার মায়ের মুচকি হাসার কারণ, আর এই লিপস্টিক যা আদিবার সেটাও শিওর হয়ে যায়। আদনান ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে আদনান হাসপাতালে চলে যায়। হাসপাতালে গিয়ে দেখে আদিবা এখনো আসেনি। আদনান পকেট থেকে ফোন বের করে আদিবাকে ফোন করে, কিন্তু আদিবা ফোন রিসিভ করে না। আদনান বেশ অবাক হয়ে গেল, এই মেয়েটার কি হয়ে গেল, হঠাৎ করে ফোন রিসিভ করছে না। কোনো সমস্যা হয়নি তো আবার, নাকি এখনো বিয়ারের নেশা কেটে ওঠেনি? কিন্তু বিয়ারের নেশা তো এতক্ষণ থাকার কথা নয়। আদনান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আদিবার বাসার উদ্দেশ্যে। আদনানের কেন জানি খুব চিন্তা হচ্ছে আদিবার জন্য। হঠাৎ করে মেয়েটার কি হলো, হঠাৎ করে হাসপাতালে আসেনি, আমার ফোনও রিসিভ করেনি, এসব ভাবছে আর গাড়ি আপন মনে এগিয়ে যাচ্ছে। আচমকা আদনানের ফোন বেজে ওঠে। আদনান ফোন হাতে নিয়ে দেখে আদনানের ফ্রেন্ড ফোন দিয়েছে। আদনান ফোন রিসিভ না করে ফোন রেখে দেয়। কিছুক্ষণের মধ্যেই আদনান আদিবার বাসার সামনে পৌঁছে যায়। আদনান তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে আদিবার বাসার সামনে গিয়ে দরজার কলিং বেলে চাপ দেয়। কলিং বেলের শব্দ শুনে আদিবা এসে দরজা খুলে আদনানকে দরজার সামনে দেখে সে হতবাক হয়ে যায়। স্যার আপনি? তুমি ফোন রিসিভ করছিলে না কেন, আর হাসপাতালে যাওনি কেন? আদিবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারণ আদিবা অনেকটা ভয়ে আছে। হাসপাতালে যাবে না ভালো কথা, ফোন রিসিভ করে তো বলতে পারতে, তোমার জন্য চিন্তা হচ্ছিল, তুমি কি বুঝতে পারো না? আদিবা এবার চোখ তুলে আদনানের দিকে তাকায়। রাগে আদনানের চোখ লাল হয়ে আসে। তোমার মতো এমন কেয়ারলেস মেয়ে আমি দেখিনি। কারোর কোনো সমস্যা থাকলে সেটা জানাতে হয়। আসলে স্যার। আদিবা কিছু বলতে যাবে, তখনই আদিবার বাবা এসে বলল, আরে ডাক্তার সাহেব যে, তুমি কখন আসলে? একটু আগেই আসলাম। তুমি এখানে দাঁড়িয়ে আসো কেন? ভিতরে আসো। আদিবা তুইও না দাঁড় করিয়ে রাখলি কেন ওকে? আমি ভিতরে যাব না, হাসপাতালে কাজ আছে। আদিবা তুমি রেডি হয়ে আসো, আমি বাইরে অপেক্ষা করছি। এই কথা বলে আদনান চলে যায়। কিরে ডাক্তার এখানে কেন আসছে? আমি হাসপাতালে যাইনি সেই জন্য। তোমার সাথে পরে কথা বলবো, এখন আমি যাই। আদিবা অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ে। আদিবা বের হয়ে দেখে আদনান গাড়ির ভিতরে বসে আছে। আদিবা গিয়ে গাড়িতে উঠে আদনান গাড়ি চালাতে শুরু করে। আদিবা তো ভয়ে চুপসে আছে আর আদনানও কোনো কথা বলছে না, দুজনেই নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই। আদনান হঠাৎ গাড়ি থামিয়ে বলল, নামো গাড়ি থেকে। এইখানে কেন? হাসপাতালে যাবেন না? এত প্রশ্ন করতে কেউ বলছে? মুখ দেখে তো মনে হচ্ছে না খেয়ে আছো। আদিবা কিছুই বলল না। আদিবা আসলেই সকাল থেকে না খেয়ে আছে, কারণ গতকাল রাতে সে নিজের অজান্তে আদনানের সাথে কেমন ব্যবহার করছে তা সে এখনো জানে না। হাসপাতালে না যাওয়া আর ফোন রিসিভ না করার এটাই কারণ ছিল। এবার দুজনে নেমে একটা রেস্টুরেন্টে যায়। দুজন খাবার খেয়ে বেরিয়ে আসে, আবার গাড়িতে উঠে বসে। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছে যায়। আদনান আর আদিবা আদনানের চেম্বারে আসে। তখন আদনান আদিবাকে বলল, আমার ফোন রিসিভ করছিলে না কেন? সরি স্যার। কিসের সরি? কাল রাতে আপনাকে কি কি বলছি তার জন্য, আর আপনার সামনে কিভাবে দাঁড়াবো সেই জন্য হাসপাতালে আসিনি, ফোন রিসিভ করিনি। নেক্সট টাইম যেন এমন ভুল না হয়। হবে না স্যার, আমি আর কখনো বিয়ার খাবো না। কাল কেন যে খেতে গেলাম। আদিবার কথা শুনে আদনান বলল, আমি বিয়ারের কথা বলিনি, আমি বলছি আজকে যেটা করলে সেটা যেন আর কখনো না হয়। ঠিক আছে স্যার। এবার আদনান পুরো হাসপাতাল ঘুরতে শুরু করে, সাথে আদিবাও আছে। আদিবা আনমনে আদনানের দিকে তাকিয়ে আছে। এই মানুষটা খুব অদ্ভুত, রাগী মানুষের পিছনে অন্য একটা মানুষ লুকিয়ে আছে, যেটা সচরাচর কেউ দেখতে পায় না। বেখেয়ালি ভাবে হাঁটছে আদিবা।
আচমকা সে কারোর সাথে ধাক্কা খেয়ে ফ্লোরের উপরে পড়ে যায়, আর ও বাবাকেও বলে একটা চিৎকার দেয়। তোমার চোখ কই থাকে? চোখ তো চোখের জায়গায় থাকে। তাহলে দেখে চলতে পারো না? এত কথা না বলে আগে আমাকে তুলুন স্যার, তারপর প্রশ্ন করবেন। আদনান আদিবাকে না তুলে চেম্বারে চলে যায়। হাতি একটা, নিজে খেয়াল করে না, আবার সব দোষ আমার দেয়। এই বেটার বউ যে হবে তার তো জীবন শেষ, রাক্ষস একটা। নিজে নিজে এসব বলতে বলতে উঠে যায়। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। আদিবার সুযোগ পেলেই আদনানের দিকে তাকিয়ে থাকে, যদিও আদনান বুঝতে পারে, কিন্তু সে তেমন একটা পাত্তা দেয় না। আর আদিবা ভুল করলে বকা তো আছেই। রাত ঠিক 4টে বাজে, তখনই আদনানের ফোন বেজে ওঠে। আদনান নাম্বারের দিকে তাকিয়ে দেখে আদিবা ফোন দিয়েছে। এত রাতে আদিবা ফোন দেওয়ার কারণ কি? এই মেয়ের কি চোখে ঘুম নেই? যত সব। এসব বলতে বলতে ফোন রিসিভ করে। রাত কয়টা বাজে এখন? স্যার, আদিবার কণ্ঠ শুনে আদনানের বুঝতে বাকি নেই যে আদিবা কান্না করছে। কি হয়েছে? কান্না করছো কেন? সব ঠিক আছে তো? স্যার আপনি প্লিজ আমাদের বাসায় আসুন। এত রাতে কোনো সমস্যা হয়েছে কি? স্যার আমার বাবা কোনো কথা বলছে না, আমি কিছু বুঝতে পারছি না, আপনি প্লিজ আসুন। আমি কখন থেকে বাবাকে ডেকেই যাচ্ছি, কিন্তু বাবা কোনো রেসপন্স করছে না, আপনি তাড়াতাড়ি আসুন। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে আদনান নিজের রুমের লাইট অন করে একটা টি শার্ট গায়ে দিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে আদিবার বাসায় পৌঁছে যায়। আদনান যেতে আদিবা তাড়াতাড়ি করে দরজা খুলে আদনানকে তার বাবার কাছে নিয়ে যায়। আদনান আদিবার বাবাকে চেক করে বুঝতে পারে আদিবার বাবা আর নেই, উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। ও স্যার, আমার বাবা কথা বলছে না কেন? আমার বাবার কি হয়েছে? আমার বাবা তো এইভাবে চুপ থাকে না। আদিবা শান্ত হও, এভাবে ভেঙে পড়লে চলবে না, তোমাকে শক্ত হতে হবে আর বাস্তবতাকে মেনে নিতে হবে। আপনি বলুন না আমার বাবার কি হয়েছে, বাবা কেন কথা বলছে না? তোমার বাবা আর আমাদের মাঝে নেই। না। আদিবা একটা চিৎকার দিয়ে বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আদনান আদিবাকে কি বলে সান্ত্বনা দিবে সে ভাষা খুঁজে পাচ্ছে না। এদিকে আদিবা তো বাবার লাশ জড়িয়ে কান্না করছে। বাবা, তুমিও আমাকে একা করে চলে গেলে। তুমি না বলেছিলে তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না? ও বাবা কথা বলো, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? ছোটবেলায় আম্মু আমাকে রেখে চলে গেছে, আজ তুমিও চলে গেলে। বাবা, বাবা একটু কথা বলো আমার সাথে, আমার কথাটা একটু ভাবলে না তুমি? আমি কিভাবে একা থাকবো? কথা বলো বাবা। আদনান নিজের পকেট থেকে ফোন বের করে রানী বেগমকে ফোন দিয়ে এখানে আসতে বলে। রানী বেগম কিছুক্ষণের মধ্যেই চলে আসে আর উনি আদিবাকে সান্ত্বনা দিতে থাকে। দেখতে দেখতে ভোর হয়ে যায় আর মানুষের আনাগোনা বাড়তে থাকে। সবাই আদিবার বাবার লাশ দেখতে আসে আর আদিবা তো কান্না করেই যাচ্ছে। এদিকে লাশ দাফন করার সব ব্যবস্থা করে আদনান। শেষ বিদায়ের সময় আদিবাকে বাবার লাশের সামনে নিয়ে আসে। আদিবা হাউমাউ করে কান্না করতে থাকে। রানী বেগম কিছুতেই আদিবাকে ধরে রাখতে পারছে না। আমার বাবাকে নিয়ে যাবেন না, আমি আমার বাবাকে ছাড়া থাকতে পারবো না। ও বাবা, আমি যে এবার এতিম হয়ে গেলাম, আমার তো আর কেউ নেই তুমি ছাড়া। বাবা। রানী বেগম আদিবাকে সান্ত্বনা দিয়ে বলল, আদিবা মা আমার কি বলেছে তোমার কেউ নেই, আমরা আছি না। আদিবা রানী বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আদিবার বাবার লাশ দাফন করা হয়। দাফন কাজ শেষ করে আদনান ফিরে আসে। আদিবা কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আম্মু আদিবা কোথায়? খেয়েছে কিছু? না, এখন ঘুমিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তুমিও তো না খেয়ে আছো, আমি গিয়ে তোমাদের জন্য খাবার নিয়ে আসি। তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। এখানে আয়। রানী বেগম আদনানকে আলাদা একটা রুমে নিয়ে যায় আর সেই রুমের দরজা বন্ধ করে দেয়। রুমের মধ্যে মা ছেলে ছাড়া আর কেউ নেই। আদনানের আম্মু আদনানকে নিয়ে আলাদা একটা রুমে আসে। কি বলবে? আমি বলি কি, মেয়েটা তো আর কেউ নেই, মেয়েটা এখানে একা কিভাবে থাকবে? তাই বলছিলাম আদিবাকে আমাদের বাসায় নিয়ে গেলে কেমন হবে? মেয়েটার এখানে একা কিভাবে থাকবে? আর মেয়েটাকে এই সময় একা ছেড়ে দেওয়াটাও তো বোধহয় ঠিক হবে না। তাই বলছি আদিবাকে আমাদের বাসায় নিয়ে যাব। আদনান কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে। রানী বেগম খুব খুশি হয়ে যায়। আচ্ছা আমি এখন গিয়ে খাবার নিয়ে আসি, তুমি আদিবার কাছে থাকো। এই কথা বলে আদনান চলে যায়। কিছুক্ষণ পরে সে খাবার নিয়ে ফিরে আসে। আদিবা তখনও ঘুমিয়ে আছে। আদনান আসতেই রানী বেগম আদিবাকে ঘুম থেকে ডেকে তুলে। আদিবা, তুমি তো সারাদিন কিছুই খাওনি, এই খাবারগুলো খেয়ে নাও। না আন্টি, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। খাবার না খেলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এই কথা বলে রানী বেগম আদিবাকে খাবার খাইয়ে দেয়। খাবার খাওয়া শেষ করে রানী বেগম আদিবাকে বলল, আদিবা, তোমার জামা কাপড় গুছিয়ে নাও। কেন? আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে, আমাদের বাসায়।
যদি তোমার কোনো আপত্তি না থাকে। কিন্তু আন্টি, কোনো কিন্তু না, একা থাকাটা ঠিক হবে না। আর তুমি একটা একা মেয়ে এখানে থাকতে পারবে না। যাও, তুমি রেডি হয়ে আসো। আদিবা আদনানের দিকে এক পলক তাকিয়ে সে তার জামা কাপড় গুছিয়ে নেয় আর সবাই একসাথে বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই আদনানের বাসায় পৌঁছে যায় সবাই। আদিবা বাড়ির সামনে এসে দেখে খুব সুন্দর একটা বাড়ি। বাহির থেকেই বাড়িটা খুব সুন্দর। তারপর তারা ভিতরে প্রবেশ করে। বাহির থেকে ভিতরটা আরো বেশি সুন্দর। আদনান নিজের রুমে চলে গেল। রানী বেগম আদিবাকে একটা রুমে নিয়ে যায়। আদিবা, আজ থেকে এটা তোমার রুম। কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে। নিজের বাড়ি মনে করে এখানে থাকবে। আদিবা কিছু না বলে রানী বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। বোকা মেয়ে, আবার কান্না করছো কি জন্য? তুমি একা না, আমরা তো আছি তোমার পাশে। যাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও। রানী বেগম চলে গেলেন। আদিবা তার জামা কাপড় বের করে আলমারিতে রেখে ফ্রেশ হতে চলে যায়। সে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। আদিবা খাটের উপরে শুয়ে পড়ে। আদিবার বাবার কথা খুব মনে পড়ছে আর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। দেখতে দেখতে রাত হয়ে যায়। রানী বেগম আদিবাকে খাবার খাওয়ার জন্য ডাকতে আসেন। এসে দেখে আদিবা ঘুমিয়ে আছে আর আদিবার চোখের কোণে পানি জমে আছে। রানী বেগম এসে আদিবার মাথায় হাত বুলিয়ে আদিবাকে ঘুম থেকে তুলে। আদিবা, ওঠো মা, খাবার খেতে হবে তো। খেয়ে তারপর ঘুমাবে। আদিবা রানী বেগমের সাথে খাবার খেতে চলে যায়। টেবিলে খাবার সাজানো আছে। আদিবা গিয়ে একটা চেয়ারে বসে। রানী বেগম আদিবার পাশে বসে। আন্টি স্যার খাবার খাবে না? আদনান চলে আসবে এক্ষুনি। আন্টি, এই বাড়িতে আপনারা দুজন মাত্র? আঙ্কেল আপনাদের সাথে থাকে না? তোমার আঙ্কেল দেশের বাইরে গিয়েছে, 2-1 দিনের মধ্যেই ফিরে আসবে। তাদের কথা বলার মাঝে আদনান চলে আসে। এবার সবাই খাওয়া দাওয়া শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে যে যার যার রুমে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই আদনান আদিবার রুমে আসে। আদিবা, আদনানের কণ্ঠ শুনে আদিবার সাথে সাথে উঠে বসে যায়। স্যার, আপনি এখানে? তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না স্যার। ঠিক আছে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ কেন? আপনার বাসায় আমাকে থাকতে দেওয়ার জন্য। যাই হোক, কাল বিকালে রেডি থেকো, তোমাকে নিয়ে বের হব। কোথায় যাবেন? কাল দেখতে পাবে। ঘুমিয়ে পড়ো এখন। গুড নাইট। এই কথা বলে আদনান চলে যায়। আদিবা ঘুমিয়ে পড়ে। খুব সকালে আদিবার ঘুম ভেঙে যায়। আদিবা ফ্রেশ হয়ে আদনানের রান্নাঘর খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে যায়। আদিবা রান্না করার মতো কোনো কিছুই পাচ্ছে না। হঠাৎ করে আদিবার চোখ পড়ে নুডলসের উপরে। আর আদিবা সেটাই রান্না করে ফেলে আর সেটা খাবার টেবিলে গিয়ে রেখে দেয়। একটু পরে রানী বেগম আসে। রানী বেগম রান্নাঘরের দিকে আসতেই দেখে আদিবা টেবিল পরিষ্কার করছে। আদিবা, তুমি এত তাড়াতাড়ি উঠে গেলে? ঘুম আসছিল না, আর অভ্যাস হয়ে গিয়েছে, তাই ভোর হলে আর ঘুম আসে না। আচ্ছা, আমি গিয়ে নাস্তা তৈরি করে নিয়ে আসি। আন্টি, রান্না করার মতো কিছু পেলাম না, তাই আমি সবার জন্য নুডলস রান্না করছি। তুমি আবার কেন রান্না করতে গেলে? বারে, আপনিই তো বলছেন নিজের বাসা মনে করে থাকতে। তাহলে আমি কি আমার বাসায় রান্না করতে পারবো না? তোমার সাথে কথা বলতে পারবো না, খেতে এসো। আদনান স্যার ঘুম থেকে উঠবে কখন? কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা, আমি গিয়ে ডেকে তুলে দিয়ে আসি। আচ্ছা, যাও। আদিবা এবার আদনানের রুমে চলে যায়। রুমের দরজা খোলা থাকায় আদিবা রুমের ভিতর প্রবেশ করে। আদিবা রুমের ভিতর ঢুকে দেখে আদনানের রুমটা অগোছালো। স্যার উঠুন, অনেক বেলা হয়ে গিয়েছে। আদিবার কণ্ঠ শুনে আদনান চোখ খুলে তাকায়। তারপর সে উঠে ওয়াশরুমের ভিতরে চলে যায়। আর এদিকে আদিবা রুম ঠিক করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আদনান বেরিয়ে এসে দেখে তার রুমের চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। আপনি এমন কেন? কত সুন্দর একটা রুমের কি হাল করে রেখেছেন। জামা কাপড়গুলো আলমারিতে রেখে দিলেই হয়। তোমাকে জ্ঞান দিতে হবে না। তোমাকে আমি বলছি আমার রুম ঠিক করতে। কোথায় খুশি হবে তা না করে শুধু রাগ দেখায়, হনুমান একটা। কি বললে? হনুমান? এই কথা বলে আদিবা একটা দৌড় দিয়ে বেরিয়ে যায়। আদনান নাস্তা করার জন্য খাবার টেবিলে গিয়ে বসে। তারপর সবাই খাওয়া দাওয়া শুরু করে। আদনান খাবার মুখে দিয়েই বলল, আজকে দেখি খাবারের টেস্ট অন্যরকম লাগছে। রানী বেগম বলল, আজ নুডলস রান্না আদিবা করেছে। তাই তো বলি, খাবার এত খারাপ কি করে হতে পারে? আদনানের এই কথা শুনে আদিবার রাগ উঠে যায়। সে দাঁড়িয়ে সাপের মতো ফুসফুস করছে। আদনান, কি বলিস এসব? খাবার তো খুব ভালো হয়েছে। তোমার রুচিতে সমস্যা আছে, না হলে এই খাবারকে কেউ ভালো বলে? যাই হোক, আমি উঠে অফিসে যেতে হবে। এই কথা বলে আদনান বের হবে এমন সময় আদিবা বলল, স্যার আমি যাব। তোমাকে যেতে হবে না আজ, তুমি বাসায় থেকো। আর হ্যাঁ, মাঝে মধ্যে এমন বাজে রান্না করবে।
এই কথা বলে আদনান চলে গেল। আদিবা প্রথমে রাগ হলেও পরের কথা শুনে আদিবার মুখে হাসি ফুটে ওঠে। আদিবা এবার রানী বেগমের কাছে চলে যায়। আন্টি, আপনার ছেলেটা এমন কেন? কি হয়েছে? কেমন যেন অদ্ভুত, কখনো রাগী, কখনো আবার নর্মাল, আর খুব গম্ভীর। উনি মনে হয় হাসতে পারে না। তেমন কিছু না মা, আসলে হঠাৎ করে দরজার কলিং বেল বেজে ওঠে। রানী বেগম উঠতে যাবে, তখনই রানী বেগমকে থামিয়ে দিয়ে আদিবা দরজা খুলতে যায়। আদিবা দরজা খুলে দিয়ে সামনে থাকা লোকটাকে খুব পরিচিত মনে হচ্ছে, কোথায় যেন দেখেছে, ঠিক মনে করতে পারছে না আদিবা। তোমার নাম আদিবা? লোকটার কথা শুনে আদিবা হতবাক হয়ে যায়। আপনি আমার নাম কিভাবে জানেন? আর কে আপনি? আদিবা, কে এসেছে? এই কথা বলতে বলতে রানী বেগম এগিয়ে এসে দেখে আরিয়ান চৌধুরী এসেছে, রানী বেগমের স্বামী। তুমি হঠাৎ কিছু না জানিয়ে চলে আসলে যে? এখানে কাজ শেষ হয়ে গিয়েছে। আদনান অফিসে গিয়েছে নাকি? হ্যাঁ, যাও ফ্রেশ হয়ে নাও। আরিয়ান চৌধুরী চলে গেল। আদিবা এসে বলল, আন্টি আঙ্কেল নাকি উনি? আমার নাম কিভাবে জানেন? তোমার কথা বলছিলাম সেজন্য। ও আচ্ছা, আঙ্কেল তো এখনো অনেক স্মার্ট আর ইয়াং আছে। আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? তা বলিনি, আপনিও অনেক কিউট আর খুব ভালো। হয়েছে, আর বলতে হবে না। তুমি রুমে যাও, আমি রান্না করব এখন। আপনাকে রান্না করতে হবে না, আপনি আঙ্কেলকে সময় দিন, আমি রান্না করছি। কোথায় কি আছে সেটা বলে দিন। তোমাকে এত কষ্ট করতে হবে না, তুমি রেস্ট নাও। আমি আজ সবার জন্য রান্না করব, প্লিজ আন্টি। ঠিক আছে। তারপর আদিবা রান্না করতে চলে যায়। রান্নাঘরে গিয়ে সব রেডি করতে থাকে। আচমকা কেউ আদিবার চোখ চেপে ধরে। আদিবা বুঝতে পারছে না কি হতে পারে। কে? আদিবার কণ্ঠ শুনে তাড়াতাড়ি করে চোখ ছেড়ে দেয় আদনান। স্যার আপনি? তুমি এখানে? আম্মু কোথায়? আর তুমি আম্মুর শাড়ি পরলে কেন? আমি রান্না করতে আসছি। আদনান এবার আর কিছু না বলে চলে গেল। আদিবা তো থ হয়ে গেছে। আদনান আম্মু আম্মু বলে ডাকতে থাকে। রানী বেগম আদনানের কণ্ঠ শুনে বেরিয়ে আসে। কিরে, আজ হঠাৎ এত তাড়াতাড়ি চলে আসলি যে? হাসপাতালে তেমন একটা কাজ নেই, তাই চলে এলাম। আচ্ছা, ফ্রেশ হয়ে নে। আদনান চলে গেল। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। সবাই খাবার খাওয়ার জন্য চেয়ারে এসে বসে। আরিয়ান চৌধুরীও আসে। আদিবা লক্ষ্য করলো আদনান তার বাবার সাথে কোনো কথা বলছে না। খাবার টেবিল নীরব হয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। বিষয়টা আদিবার কাছে কেমন যেন লাগছে। তখন আদিবার মনে পড়ে এই লোককেই তো সে হাসপাতালে দেখেছে। চুপচাপ যে যার মতো খাবার খেয়ে উঠে যায়। বিকেলে আদিবা রানী বেগমের কাছে যায়। তখন রানী বেগম সোফায় বসে আছে। রানী বেগম আদিবাকে দেখে বলল, আরে দাঁড়িয়ে আছিস কেন? এখানে বসো। আন্টি, আপনার সাথে আমার কিছু কথা ছিল, আসলে একটা জিনিস জানার ছিল। বলো। খাবার সময় আমি একটা জিনিস খেয়াল করলাম, আদনান স্যারের সাথে কি আঙ্কেলের কোনো সমস্যা হয়েছে? ওনারা একজন আরেকজনের সাথে কথা বলে না? রানী বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আর বলো না, 8 বছর ধরে আদনান তোমার আঙ্কেলের সাথে কথা বলে না। আদিবা একটু অবাক হলো। কেন, কি হয়েছে এমন? আদনান একটা মেয়েকে ভালোবাসতো, আর তখন আদনানের পড়াশোনা চলছে। মেয়েটার সাথে রিলেশন হওয়ার পর থেকে আদনান কেমন যেন হয়ে গিয়েছে। ঠিকভাবে পড়াশোনা করে না, খাবার ঠিক করে খায় না। আদনানের এমন অবস্থা দেখে ওর মা বাবাদের খুব খারাপ লাগতে থাকে। একদিন ওর মা আদনানকে কি বলল, আদনান তোর কি হয়েছে বাবা? হঠাৎ তুই কেমন জানি হয়ে গিয়েছিস। কিছু হয়নি তো। তুই আমার কাছে লুকাবি? আমি তোর মা, সন্তানের কিছু হলে সবার আগে মা বাবা সেটা বুঝতে পারে। তুই আমার সাথে তো আগে সব শেয়ার করতি। আরে আম্মু, কিছু হয়নি তো, শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছো। ওদের কথার মাঝে আদনানের বাবা চলে আসে। এসে উনি আদনানকে বলল, আদনান, তোমাকে লন্ডনে গিয়ে বাকি পড়াশোনা শেষ করতে হবে। আমি সবটা ঠিক করে এসেছি। 7 দিন পরে তোমার ফ্লাইট। আম্মু আমাকে জিজ্ঞেস না করে এসব করার মানে কি? আমি চাই তুমি ভালো একজন ডাক্তার হয়ে দেশে ফিরে আসো আর আমার হাসপাতালে দায়িত্ব নাও। দেশের বাইরে কেন যেতে হবে? আমাদের দেশে কি কোনো কিছু কম আছে? আমি এত কিছু শুনতে চাই না, যেটা বলতেছি সেটাই মনে রাখবে। 7 দিন পরে তোমার ফ্লাইট। এই কথা বলে আদনানের বাবা চলে যায়। আদনান তার মায়ের কাছে এসে বলল, আম্মু, এগুলোর মানে কি? আমাকে কিছু না জানিয়ে এগুলো কেন করছে? আমিও তো জানতাম না, তবে উনি যা করেছে সেটা তো ভালোর জন্য করেছে। এমন ভালো তো আমি চাইনি। আরে বাবা, সমস্যা কি? মাত্র তো 4 বছর। 4 বছর পর আবার ফিরে আসবি। এই 4 বছর অনেক কিছু হয়ে যাবে। মানে?
আমি একটা মেয়েকে ভালোবাসি। আমি যদি বাহিরে চলে যাই, মেয়েটার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তখন আমি কি করব? কি রে, তুই প্রেম করিস অথচ আমি জানি না? আসলে আমি ভাবছিলাম তোমাদের পরে সব বলবো, কিন্তু এখন দেখি সব এলোমেলো হয়ে গেল। আচ্ছা, সমস্যা নেই, আমরা মেয়ের বাবা মায়ের সাথে কথা বলবো, তুই চিন্তা করিস না। আমি তোর বাবাকে বলবো এটা নিয়ে, তুই চিন্তা করিস না। রানী বেগম আরিয়ান চৌধুরীকে সব বললেন। আরিয়ান চৌধুরী একমাত্র ছেলের খুশির কথা চিন্তা করে রাজি হয়ে যায়। তারা সবাই মিলে মেয়েকে দেখে আসে আর আদনানের ব্যাপারে জানায়। আদনান অনেক খুশি হয়ে যায়। কিছুদিন পরেই আদনান পড়াশোনার জন্য দেশে বাইরে চলে যায়। আদনান বাইরে যাওয়ার 6 মাস পরে মেয়েটা কেমন যেন অন্যরকম রিয়েক্ট করতে শুরু করে। আর তারা শুনতে পায় মেয়েটার পরিবার অন্য এক জায়গায় বিয়ে ঠিক করে ফেলে। আদনানের বাবা এই কথা শুনে মেয়েটার বাসায় চলে যায়, ফিরে আসা অপমানিত হয়ে। আর মেয়েটারও বিয়ে হয়ে যায়। আর এসবের জন্য আদনান তার বাবাকে দায়ী মনে করে। এরপর থেকে আদনান আর তোমার আঙ্কেলের সাথে কথা বলে না ঠিকভাবে। অনিবা এতক্ষণ সব কথা শুনছিল। এখানে তো আঙ্কেলের কোনো দোষ নেই, আর মেয়েটা কিছু বলেনি। আসলে মেয়েটা অন্য একটা ছেলের সাথে রিলেশন হয়ে যায় আর তার সাথে বিয়েটা করে নেয়। আদনানের বাবা তাকে অনেক অনুরোধ করে, কিন্তু মেয়েটা সহ তার পরিবার আদনানের বাবাকে অপমান করে। আমি আদনানকে অনেক বোঝালাম, কিন্তু আদনান আমার কোনো কথাই শোনে না। আদনান মনে করে সে যদি বাইরে না যেত তাহলে এসব কখনোই হতো না। এটা ঠিক নয়। মেয়েটা যদি আদনান স্যারকে সত্যিই ভালোবাসতো, সে অন্য একটা রিলেশনে কিছুতেই যেতে পারতো না। বিয়ে তো অনেক দূরে। এটা তো আদনানকে বোঝাতে পারিনি আমরা। চিন্তা করবেন না আন্টি, সব ঠিক হয়ে যাবে। মা, সেই আশায় আছি আমার পরিবার যেন আগের মতো হয়ে যায়। আদনানের বাবা আদনানকে অনেক ভালোবাসে। বুঝতে পারছি আন্টি, চিন্তা করবেন না। আমি এখন যাই। এই কথা বলে আদিবা চলে গেল। আদিবা মনে মনে ভাবছে সে এই পরিবারকে ঠিক আগের মতো করবে, আবার সবাই একসাথে হাসবে, একসাথে আড্ডা দিবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আদনান নিজের রুমে বসে আছে। তখন আদিবা আদনানের দরজার সামনে গিয়ে বলে, স্যার আসতে পারি? কিছু বলবে? বলো। বাবার কথা খুব মনে পড়ে। জানেন স্যার, ছোটবেলা থেকে এই একটা মানুষকে আমি খুব বেশি ভালোবাসি। আজ সেই মানুষটাও নেই। বাবা যে আমাদের জন্য কতটা প্রয়োজন, বাবাকে হারালে বোঝা যায়। বাবার ছায়া আমার মাথার উপর থেকে সরে গিয়েছে। বাবাকে অনেক বেশি মনে পড়ে। কান্না না করে ওনার জন্য দোয়া করো। অনেক সন্তান আছে যারা বাবা মার সাথে ঠিকভাবে কথা বলে না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। বাবা মা কি জিনিস তারা বুঝতে পারে না। যখন তার হারিয়ে যায় তখন ঠিকই বুঝে। বাবা মার কষ্ট তখন পায় যখন দেখে তাদের সন্তানগুলো তাদের সাথে ভালোভাবে কথা বলে না। সবাই নিজের সন্তানকে কাছে পেতে চায়, সন্তানের সাথে কিছুটা সময় কাটাতে চায়। সব বাবা মা চায় সন্তান তাদের পাশে থাকুক, তাদের কেয়ার করুক। মা বাবার উপরে রাগ করে থাকা নেহাতি বোকামি, কারণ পৃথিবীতে মা বাবা ছাড়া আর কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না। আদিবার কথাগুলো সব শুনছে আদনান। আদনান নীরব হয়ে আছে। স্যার, আপনি জানেন ঠিক এইভাবে কেউ একজন আপনার জন্য কষ্ট পায়, মানুষটা আপনার কাছে একটু সময় চায়। আদনান নিশ্চুপ। স্যার, আপনি হয়তো বুঝতে পারছেন আমি কার কথা বলছি। সন্তানের খারাপ হয় এমনটা বাবা কখনো করে না। আমি মায়ের ভালোবাসা কখনো পাইনি, কিন্তু বাবার ভালোবাসা পেয়েছি। বাবা কেমন হয় আমি জানি। আজ আর আমার বাবা নেই। এই কথা বলে আদিবা কান্না করতে শুরু করে। আদনান কিভাবে আদিবাকে সান্ত্বনা দিবে, সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আদনান কিছুক্ষণ দাঁড়িয়ে রুম থেকে বের হয়ে সোজা তার মা বাবার রুমে চলে যায়। আদিবা আদনানের পিছনে যেতে থাকে। আদনান রুমে গিয়ে দেখে আরিয়ান চৌধুরী মন খারাপ করে বসে আছে। তখন আদনান তার বাবার সামনে গিয়ে তার বাবার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। রানী বেগম আর আরিয়ান চৌধুরী বেশ অবাক হয়ে যায়। আদনান, কিছু বলবে? আদনান কোনো কথা না বলে সোজা আরিয়ান চৌধুরীর পা জড়িয়ে ধরে আর কান্না করতে শুরু করে। আদনান, কি হয়েছে তোমার? আব্বু, আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আরিয়ান চৌধুরী এবার রানী বেগমের দিকে তাকায়। রানী বেগম আদনানের দিকে তাকিয়ে আছে। আব্বু, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার উপরে রাগ করেছিলাম এতদিন। প্লিজ ক্ষমা করে দাও। তোমার উপরে আমার কোনো রাগ নেই বাবা। আজ আমি সত্যি অনেক খুশি তুমি আমাকে আব্বু বলে ডেকেছিস। অনেকদিন পরে এই ডাক শুনেছি। আদনান তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আরিয়ান চৌধুরীও কান্না করছে, সাথে রানী বেগমও। আর দরজার পাশে দাঁড়িয়ে থাকা আদিবার চোখেও পানি। রানী বেগম চোখের পানি মুছে বলল, অনেক হয়েছে, এবার সবাই খেতে চলুন। সবাই খাবার খেতে চলে গেল। খাবার টেবিলের পরিবেশ আজ অন্যরকম।
আজ সবার মুখে হাসি। আদিবা এসব দেখে অনেক খুশি। রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। আদিবা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। আদিবা দরজা বন্ধ করে দেয় ভিতর থেকে। হঠাৎ করেই দরজার শব্দ শুনে আদিবা দরজা খুলতে যায়। আর সে দরজা খুলতেই দেখতে পায় দরজার সামনে দাঁড়িয়ে আছে আদনান। এত রাতে আদনানকে দরজার সামনে দেখে আদিবা কিছুটা অবাক হয়। আদিবা যার সাথে কথা বলতে গেলে ঠিকভাবে কথা বলে না। সে নিজে আসছে প্রিয়ার রুমে। স্যার, আপনি এত রাতে? ধন্যবাদ তোমাকে। কেন স্যার? আমার কেন জানি মনে হচ্ছে তোমাকে একটা ধন্যবাদ দেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে স্যার। গুড নাইট। এই কথা বলে আদনান চলে যায়। আর এবার নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। আদনানও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। প্রতিদিনের মতো আজও আদিবা খুব সকালে ঘুম থেকে উঠে আর সবার জন্য নাস্তা তৈরি করে। আর সে আদনানকে ডাকতে যায়। স্যার উঠুন, অনেক বেলা হয়ে গিয়েছে। আদনানের কোনো সারা শব্দ নেই। এটা দেখে আদিবা এবার আদনানের শরীরে হাত দিয়ে আদনানকে স্পর্শ করে আর আদনানকে হালকা করে ধাক্কা দিতেই আদনান আদিবার হাত ধরে আদিবাকে নিজের কাছে নিয়ে আসে। আদনান ঘুমের মধ্যে আদিবাকে নিজের খুব কাছে নিয়ে আসে। আদিবা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু আদনানের শক্তির কাছে পেরে ওঠে না। ইতিমধ্যে আদনানের স্পর্শে আদিবার শরীরে শিহরণ জেগে ওঠে। আদনান যখন আদিবার ঠোঁটে স্পর্শ করতে যাবে তখনই আদিবা আদনানকে জোরে একটা ধাক্কা দেয়। সাথে সাথে আদনানের ঘুম ভেঙে যায়। এ কি, তুমি এখানে? তুমি আমার রুমে কি করছো? আপনাকে ডাকতে আসছি। আরেকটু হলে তো। আরেকটু হলে কি? এখন এমন ভাব ধরছেন যেন কিছুই জানেন না। মানে? কিছু না, ফ্রেশ হয়ে নাস্তা করতে আসুন। এই কথা বলে আদিবা রুম থেকে বেরিয়ে পড়ে। আদনান বসে বসে আদিবার কথাগুলো ভাবতে থাকে। একটু আগে কি হয়ে গেল আদনান মনে করার চেষ্টা করে, কিন্তু সে মনে করতে পারছে না। আদনান এবার ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পরে আদনান ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। নাস্তা খেয়ে রেডি হতে থাকে হাসপাতালে যাওয়ার জন্য। এদিকে আদিবাও রেডি হয়ে নেয়। আদনান বের হয়ে দেখে আদিবা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তুমি বাইরে কি করছো? হাসপাতালে যাব না নাকি? ও ঠিক আছে, চলো। এবার দুজনে গাড়িতে উঠে বসে। আদনান ড্রাইভিং করতে করতে আদিবাকে বলল, আদিবা, তুমি পড়াশোনা কেন ছেড়ে দিয়েছো? বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে আর কলেজের খরচ দিতে পারতাম না, তাই আর কলেজে যাওয়া হয়নি। জানেন স্যার, আমার অনেক স্বপ্ন ছিল আমি একদিন অনেক বড় ডাক্তার হব আর আপনার মতো গরিব অসহায় রোগীদের চিকিৎসা করব। কিন্তু বাবার হঠাৎ অসুস্থতা আমার স্বপ্ন এক নিমিষেই শেষ করে গেল। আদিবার কথা শুনে আদনান চুপচাপ হয়ে ড্রাইভিং করছে। স্যার, বলো। আপনার কি সেই মানুষটার কথা এখনো মনে পড়ে? কোন মানুষের কথা বলছো? যাকে আপনি ভালোবাসতেন। আদিবা এই কথা বলতে আদনান গাড়ি ব্রেক করে। হঠাৎ গাড়ি ব্রেক করা দেখে আদিবা ভয় পেয়ে যায়। আর সে মনে মনে ভাবতে থাকে, আদনান তো এবার আদিবাকে ছেড়ে দিবে না। এখন আদিবার কপালে কি আছে আল্লাহ ভালো জানে। কিন্তু আদিবাকে অবাক করে দিয়ে আদনান বলল, হাসপাতালে পৌঁছে গেছি, গাড়ি থেকে নামো। আর হ্যাঁ, তাকে এখন আর আমার মনে পড়ে না। এই কথা বলে আদনান আদিবাকে নামিয়ে দেয় আর সে গাড়ি নিয়ে চলে যায় গ্যারেজে। আদিবা চেম্বারে গিয়ে দেখে সব এলোমেলো হয়ে পড়ে আছে। আদিবা সব গুছিয়ে দিতে শুরু করে আর আদনানের 14 গোষ্ঠীকে উদ্ধার করতে থাকে। এদিকে আদনান চেম্বারে এসে বসে। আদিবা আদনানের জন্য চা করে নিয়ে আসে। আসতে পারি ডাক্তার সাহেব? আদনান চায়ের কাপে ঠোঁট লাগাবে এমন সময় মেয়েলি কণ্ঠটা শুনে আদনান সামনের দিকে তাকাতেই তার চোখ আটকে যায়। আদনান যেমন অবাক হলো, সেম ভাবে সামনে থাকা মেয়েটাও অবাক হলো। আদনান চায়ের কাপ রেখে বলল, আসুন। আদনান, তুমি এখানে? এটা আমার হাসপাতাল। ও আচ্ছা, তুমি তাহলে নামকরা ডাক্তার আদনান চৌধুরী? বাহ। কি জন্য আসছেন সেটা বলুন, আমি অহেতুক কথা বলা পছন্দ করি না। তুমি তো অনেক পরিবর্তন হয়ে গেছো দেখছি। মেয়েটার কথা শুনে আদনানের খুব রাগ হচ্ছে। আদনান তাও নিজেকে সামলে রাখার চেষ্টা করছে। কি জন্য আসছেন সেটা বলুন। আসলে আমার হাজবেন্ডকে নিয়ে আসছি, যদি ওনাকে দেখিতে একটু। ঠিক আছে, চলুন। আদনান এবার মেয়েটার সাথে চলে গেল। রোগীকে দেখে আদনান বলল, এটা আপনার স্বামী? আদনান একটা মুচকি হাসি দেয়। হাসি দেওয়ার কারণ হলো লোকটার বয়স 40-এর বেশি। আদনান মনে মনে বলল, হাইরে মানুষ, টাকার জন্য কি না করতে পারে। রোগীকে দেখে আদনান নিজের চেম্বারে এসে বসে। তখন আদিবা আদনানের কাছে এসে বলল, স্যার, মেয়েটাকে আপনি আগে থেকে চেনেন নাকি? হ্যাঁ। কিন্তু সে আপনাকে তুমি করে বললো আর আপনি আপনি করে বললেন, কিছুই বুঝলাম না। মেয়েটা কি আপনার রিলেটিভ? তুই সকালে যার কথা আমাকে জিজ্ঞেস করলে সেই মেয়েটা, ওর নাম তৃপ্তি। ও আচ্ছা। তখন তো চা খেতে পারলাম না, এখন আরেক কাপ চা করে নিয়ে আসো। আদিবা চা রেডি করে নিয়ে আসে আর সে এসে দেখে আদনান নেই। কিছুক্ষণ সেখানে অপেক্ষা করে কিন্তু আদনান আসে না।
আদিবা এবার বাহিরে যাবে তখনই সে কারোর সাথে ধাক্কা খায়। ভাগ্যিস যার সাথে ধাক্কা খেয়েছে সে তাকে ধরে রেখেছে। এবার আদিবা চোখ খুলে তাকিয়ে দেখে আদনান। আদনানকে দেখে তার বুকে মোচড় দিয়ে ওঠে। এবার আদনান আদিবাকে ছেড়ে দিয়ে বলল, এই মেয়ে, তোমার চোখ কোথায় থাকে? দেখে শুনে হাঁটতে পারো না? আর সব কিছুতেই এত তাড়াহুড়ো কিসের? সরি স্যার। রাখো তোমার সরি, ইডিয়েট একটা। ভুল করলেই সরি? একটা মানুষ এমন কিভাবে হয়? যত সব। নেক্সট টাইম থেকে খেয়াল করে হাঁটবে। এই কথা বলে আদনান চলে গেল। আদনানের বকা খেয়ে আদিবার মন খারাপ হয়ে গেল। একজনের রাগ আরেকজনের উপরে ঝাড়ে, হনুমান বিলাই খাটাস। এই লোককে তো আমি ঠিক করবই। উনি যদি ঘাটতারা হয়, আমি উন্নত মানের ট্রেনিং প্রাপ্ত ঘাটতারা। কথাগুলো মনে মনে বলল আদিবা। আদনান নিজের চেয়ারে গিয়ে বসে। আদনানের মেজাজ পুরো গরম হয়ে গেছে। তৃপ্তিকে দেখার পর থেকে তৃপ্তি আবার আদনানের চেম্বারে আসে। আদনান, তোমার কি একটু সময় হবে? কিছু কথা বলার ছিল। বলুন। এখানে না, আমি তোমার সাথে বাইরে কথা বলতে চাই। আমার অনেক রোগী আছে, এখন সেই সময় নেই। যা বলার এখানে বলুন। যদি দরকার ছাড়া আদাইরা কথা বলার থাকে তাহলে যেতে পারেন। আদনান, তুমি তো অনেক পরিবর্তন হয়ে গেলে। একটা সময় তুমি আমার সাথে কথা বলার জন্য পাগল ছিলে। আদনান একটা হাসি দিয়ে বলল, আগের আদনান মারা গেছে অনেক আগেই, ওইসব ভুলে যান। এই আদনানের সাথে আগের আদনানকে মেলাতে আসবেন না। এতটাই পর হয়ে গেলাম যে আমাকে একটু সময় দেওয়া যায় না? না, যায় না। আপনি এমন কেউ নন যে আপনার জন্য আমার আলাদা সময় বের করতে হবে। আপনার স্বামী এখন ঠিক আছে, ওনাকে নিয়ে চলে যেতে পারেন। তৃপ্তি আর কিছু না বলে আদনানের চেম্বার থেকে বেরিয়ে চলে আসে। আর এতক্ষণ আদনান আর তৃপ্তি সব কথা আড়ালে দাঁড়িয়ে শুনেছে আদিবা। আদিবা এবার আদনানের কাছে গিয়ে বলল, স্যার, আপনি ওনার সাথে এইভাবে কথা না বললেও পারতেন। এখন কি কার সাথে কিভাবে কথা বলতে হবে তা তোমার থেকে শিখতে হবে। নেক্সট টাইম আমার কোনো কিছুতে কথা বলতে আসবে না। যাও, নিজের কাজ করো। আদিবা বুঝতে পারে আদনান প্রচুর রেগে আছে। এর সাথে এখন কথা বলা যাবে না। আদিবা চেম্বার থেকে বের হয়ে বাহিরে যায়। তখন আদিবার চোখ পড়ে তৃপ্তির দিকে। আদিবা এবার তৃপ্তির কেবিনে যায়। সেখানে একটা বয়স্ক লোক ঘুমিয়ে আছে। আদিবা তৃপ্তিকে উদ্দেশ্য করে বলল, উনি আপনার বাবা নাকি? এই মেয়ে, কিসব বলছো তুমি? উনি আমার হাজবেন্ড। ইস, সরি আপু, আসলে দেখে বোঝার উপায় নেই। আদিবা কোনো রকমে নিজের হাসি বন্ধ রেখে কেবিন থেকে বাহিরে এসে হাসতে শুরু করে। আর হাসতে হাসতে আদনানের চেম্বারে যায়। আদিবার হাসি দেখে আদনান বলল, পাগল হলে নাকি একা একা হাসছো? স্যার, আপনার এক্স এর হাজবেন্ডকে দেখে আসলাম। আমি ভাবছি ওনার বাবা। এই কথা বলে আদিবা জোরে শব্দ করে হেসে উঠে। আদনান আদিবাকে একটা ধমক দিতেই আদিবা চুপ হয়ে যায়। স্যার, উনি আপনার মতো একটা কিউট মানুষকে ছেড়ে দিয়ে শেষে একটা বুড়োকে বিয়ে করলো। চুপ করতে বলছি না? এত বেশি কথা না বলে নিজের কাজে যাও। ঠিক আছে। এই কথা বলে আদিবা নিজের কাজ করতে শুরু করে। আদনান নিজের চেম্বারে বসে থাকে। কিছুক্ষণ পরে আদনান আদিবাকে সাথে নিয়ে বাসায় চলে যায়। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে আদনান। হঠাৎ করে আদনানের ফোন বেজে ওঠে। আদনান ফোন রিসিভ করতেই পরিচিত একটা কণ্ঠ শুনতে পায়। কণ্ঠটা শুনে আদনান চুপ হয়ে যায়। এত রাতে অচেনা নাম্বার থেকে পরিচিত কণ্ঠ শুনে আদনান চুপ হয়ে যায়। আদনান, কি হলো? কথা বলছো না কেন? আপনি এত রাতে আমাকে ফোন দিলেন কেন? আর আমার নাম্বার কিভাবে পেলেন? তুমি এত বড় একটা ডাক্তার আর তোমার নাম্বার ম্যানেজ করা কোনো ব্যাপার হলো? যাই হোক, তোমাকে যে কারণে কল দিয়েছি শোনো। বলুন। তুমি আমাকে তুমি করে না বলে আপনি করে কেন বলছো? তুমি তো আগে আমাকে তুমি করে বলতে, তাই না? আগের কথা বাদ দেন, আপনি এখন অন্য কারোর স্ত্রী ভুলে যাবেন না। আমি এই লোকের সাথে আর সংসার করতে চাই না। ওমা, কেন? ওনার কি টাকার ভান্ডার ফুরিয়ে গিয়েছে? আদনান, তুমি আমাকে ভুল বুঝলে। আমার কি করার ছিল বলো? আমার বাবার অনেক টাকা ঋণ ছিল আর এই লোক আমাদের সব ঋণ শোধ করে দেয়। আমার আর কোনো উপায় ছিল না। আপনার কথা বলা শেষ হলে এবার কল কেটে দিতে পারেন। আদনান, তোমাকে অনেক মিস করি। আদনান একটা হাসি দিয়ে বলল, আমাকে নাকি আমার টাকাকে? যেই দেখলেন আমি একটা হাসপাতালের মালিক অমনি আপনার পুরনো প্রেম জেগে উঠেছে? যে একবার আমার মন থেকে উঠে যায় দ্বিতীয়বার সে আর আমার মনে জায়গা নিতে পারে না। অনেক রাত হয়েছে, এখন ঘুমাতে হবে। এই কথা বলে আদনান কল কেটে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু চোখে ঘুম আসছে না। তাও সে ঘুমানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরে আদনানের চোখে ঘুম নেমে আসে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আদিবা আদনানের রুমে এসে দেখে আদনান আজও ঘুমিয়ে আছে।
এই হনুমান তো ঘুমায় কিভাবে? কাছে যেতেও ভয় করে। স্যার, ও স্যার। আদনান এবার তাকিয়ে দেখে আদিবা আদনানের থেকে কিছুটা দূরে। আদনান উঠে ফ্রেশ হতে চলে যায়, নাস্তা খেয়ে হাসপাতালে চলে যায়। এদিকে আদিবাকে সবাই ভালোবাসতে শুরু করে, আর আদিবা এই পরিবারের একজন হয়ে উঠতে থাকে। আদিবাকে যেতে নিষেধ করে তাই আদিবা চায়নি। আদনান আজকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরে আসে, আর সবাই একসাথে লাঞ্চ করতে বসে। সবাই খাওয়া শুরু করবে এমন সময় আদনান আদিবাকে উদ্দেশ্য করে বলল, আদিবা, কাল থেকে তোমার আর হাসপাতালে যেতে হবে না। আদনানের কথা শুনে সবার খাওয়া অফ হয়ে গেল। তখন আদিবা বলল, স্যার, আমি আবার কি করছি? আমি বলছি তুমি কিছু করছো। কাল থেকে তুমি আবার কলেজে যাবে। আমি আজ সব ঠিক করে এসেছি। কাল থেকে তোমার ক্লাস। আজ সকালে হাসপাতালে যাওয়ার আগে তোমাকে কলেজে নামিয়ে দিয়ে আসবো, আর দুপুরে নিয়ে আসবো। আদনানের কথা শুনে আদিবা অনেক খুশি হয়ে যায়, বাকিরাও খুশি হয়। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। আদনান নিজের রুমে বসে আছে, তখন আদিবা আদনানের রুমে যায়। আদনান আদিবাকে দেখে দাঁড়িয়ে যায়। তখন দৌড়ে আদিবা আদনানকে জড়িয়ে ধরে। আদনান আদিবার এমন কাণ্ডে পুলিশ অবাক হয়। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নেই। অনেক অনেক ধন্যবাদ স্যার। আর আমাকে ছাড়ো, কি করছো এসব? আদনানের কথা শুনে এবার আদিবা লজ্জা পেয়ে আদনানকে ছেড়ে দিয়ে সরি বলে। অনেক রাত হয়েছে, এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। স্যার, আমি কখনো ভাবিনি আমি আবার কলেজে যাব, আবার শুরু করব আমার পড়াশোনা। আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না স্যার। পড়তে হবে না, এখন যাও। ঠিক আছে। এই কথা বলে আদিবা বের হয়ে যায়। আদনান একটা মুচকি হাসি দিয়ে নিজের বেডে শুয়ে পড়ে। এদিকে আদিবা খুশিতে ঘুমাতেও পারছে না। আদিবা জানালার গ্রিল ধরে বাহিরের দিকে তাকিয়ে আছে, আর হালকা বাতাসে তার পুরো শরীর শীতল হতে থাকে। বাহিরের নীরব পরিবেশ খুবই ভালো লাগছে তার। যান্ত্রিক শহরটা এখন নীরব হয়ে আছে, রাস্তায় কোনো মানুষ নেই, জনমানবহীন শহর। কিছুক্ষণ বাহিরের পরিবেশ দেখে আদিবা নিজের খাটের উপরে এসে বসে, আর তখনই আদনানকে জড়িয়ে ধরার অনুভূতিটা তার মনে পড়ে যায়। তখন সে অনেক লজ্জা পেয়ে যায়। দেখতে দেখতে সকাল হয়ে যায়। আদিবা আগে থেকে রেডি হয়ে বসে থাকে। আদনান ফ্রেশ হয়ে আসে, তারপর সবাই মিলে নাস্তা খেয়ে আদনান আদিবাকে নিয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই কলেজে পৌঁছে যায়। আদনান আদিবাকে নিয়ে অফিস রুমে চলে যায়। স্যার, আসবো? আরে আদনান যে, আসো। ধন্যবাদ স্যার। কাল যার কথা আপনাকে বলছিলাম এটা সে। ও আচ্ছা, আমি সব রেডি করে রেখেছি আগে থেকেই। এখন তোমাদের সিগনেচার লাগবে শুধু। তারপর আদিবার ভর্তির সব ব্যবস্থা করে আদনান। তারপর আদনান আদিবাকে নিয়ে বাহিরে আসে। আদনান আদিবাকে বলল, আদিবার নিজের লক্ষ্যে এগিয়ে যাও। মনে রাখবে, তোমার স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে। শুভ কামনা রইল তোমার জন্য। এই কথা বলে আদনান চলে যায়। আদিবা অফিসের সামনে দাঁড়িয়ে থাকে। তখন স্যার এসে আদিবাকে ক্লাসে নিয়ে যায়, আর আদিবাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এবার আদিবা একটা সিটে গিয়ে বসে। আদিবার পাশে একটা মেয়ে আছে। হাই, আমি রিয়া। আমি আদিবা। ফ্রেন্ড? ওকে। আদিবা এবার রিয়ার সাথে পরিচয় হয়ে নেয়। প্রথম দিনেই আদিবার সাথে রিয়ার ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায়। আদিবা মন দিয়ে ক্লাস করে। ক্লাস শেষ করে আদিবা আর রিয়া একসাথে বাহিরে আসে। আদিবা কলেজের গেটের সামনে এসে আদনানকে খুঁজতে থাকে। কি রে আদিবা, কাউকে কি খুঁজছিস নাকি? হ্যাঁ। বাসায় যাবি না? যাবো স্যার। আসলে কোন স্যার? তুই চিনবি না, তুই চলে যা বাসায়। ঠিক আছে। এই কথা বলে রিয়া চলে যায়, কিন্তু আদনান এখনো আসছে না। আদিবা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে আদনান গাড়ি নিয়ে আসে। আদিবা গাড়িতে উঠে চুপচাপ বসে থাকে। প্রথম ক্লাস কেমন হলো? ভালো। ও গুড। এই কলেজে আমিও পড়াশোনা করছি। আদিবা চুপচাপ বসে থাকে। আদনানও আর কোনো কথা বললো না। দুজন বাসায় চলে গেল। আদনান নিজের রুমে আসে। তখন রানী বেগম আদনানের রুমে আসে। আদনান, আদিবার কি হয়েছে? আদিবা দেখি চুপচাপ নিজের রুমে বসে আছে, কথাও বলছে না। তুই কি আদিবাকে কিছু বলেছিস? না, আমার সাথে তো গাইতে তেমন একটা কথা বলেনি। কি হয়েছে তাও তো জানি না। ও আচ্ছা। এই কথা বলে রানী বেগম এবার আদিবার রুমে যায়। আদিবা এখনো মন খারাপ করে বসে আছে। রানী বেগম আদিবার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আদিবা, তোমার কি হয়েছে? আজ কলেজের প্রথম দিন কাটালে আর তোমার মন খারাপ? কলেজে কোনো সমস্যা হয়েছে? না আন্টি। ও, তাহলে আদনান কিছু বলেছে? না। তাহলে মন খারাপ কেন? তোমাকে এভাবে দেখতে একদম ভাল লাগছে না। জানেন আন্টি, আমি কলেজ শেষ করে স্যারের জন্য 2 ঘন্টা বসেছিলাম। উনি এত লেট করে এসেছে, আর আমাকে একটা সরিও বলেনি। আমি কি একটা সরি ডিজার্ভ করি না? রানী বেগম আদিবার কথা শুনে বলল, ও আচ্ছা, এই ব্যাপার। আদনানকে আমি বকে দেব।
ও কত বড় সাহস আমার মেয়েকে এতক্ষণ অপেক্ষা করিয়ে রেখে সরি বলেনি। আমি এর একটা ভিত করবই। আদিবা এবার রানী বেগমকে জড়িয়ে ধরে বলল, আন্টি আপনি অনেক ভালো, আপনার ছেলে খুব পচা। আর মন খারাপ করে থাকা যাবে না কিন্তু। ঠিক আছে, আপনি ওই হনুমানকে আচ্ছা করে বকে দিয়েন। রানী বেগম হাসতে হাসতে বলল, ঠিক আছে মা, তুমি এবার ফ্রেশ হয়ে আসো। এই কথা বলে রানী বেগম চলে গেল আদনানের রুমে। আদনান, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তুই মেয়েটাকে 2 ঘন্টা অপেক্ষা করিয়ে রেখেছিস কেন? কখন? কলেজ শেষ হবার পর। আসলে আমি ভুলে গিয়েছিলাম, তাই লেট হলো, এই জন্য রাগ করছে। ঠিক আছে। মেয়েটা খুব সহজ সরল, তুই তো একটা সরি বলতে পারতি। আচ্ছা, বলে দেব। রানী বেগম চলে গেল। আদনান আদিবার রুমে গিয়ে দেখে আদিবা বসে আছে। তখন আদনান আদিবার রুমে গিয়ে বলল, আদিবা। জি স্যার, আপনি? আসলে আমি ভুলে গিয়েছিলাম তোমার কথা, তাই লেট হয়ে গিয়েছে। ঠিক আছে স্যার। আদনান এবার আদিবার রুম থেকে বেরিয়ে নিজের রুমে যায়। তারপর যে যার মতো ঘুমিয়ে পড়ে। সকালে আদনান ঘুম থেকে ওয়াশরুমে যাওয়ার জন্য দরজা খুলতে গেলে দরজা ভিতর থেকে বন্ধ পাচ্ছে। ওটা দেখে আদনানের মেজাজ খারাপ হয়ে যায়। আদনান দরজায় শব্দ করে, কিন্তু ভিতর থেকে কোনো শব্দ আসছে না। আদনান এবার নিজের বিছানায় বসে, আর রাগে তার পুরো শরীরে আগুন ধরে যায়। আদনান বসে বসে ভাবছে কি হতে পারে, ভিতর থেকে কোনো সারা শব্দ নেই। হঠাৎ করে দরজা খোলার শব্দ শুনে আদনান সামনের দিকে তাকিয়ে দেখে আদিবা বের হচ্ছে। এটা দেখে আদনানের রাগ আরো বেড়ে যায়। রাগে আদনানের চোখ লাল হয়ে আসছে। আদনান এবার আদিবার দিকে এগিয়ে গিয়ে আদিবার হাত শক্ত করে ধরে, এত জোরে ধরে যে আদিবা হাতে ব্যথা পাচ্ছে। স্যার লাগছে খুব, কি করছেন? হে ইউ, কার অনুমতি নিয়ে আমার ওয়াশরুমে গিয়েছো? ওয়াশরুম ব্যবহার করতে আবার অনুমতি লাগে নাকি? এমন ভাবে বলছেন যেন আমি আপনার বেড দখল করছি। আদিবার কথা শুনে আদনানের রাগ